আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ছুটির দিন, পড়ার দিন এবং নিজের লক্ষ্যে পৌঁছার জন্য প্রস্তুতির দিন। সারা সপ্তাহ আমরা ব্যস্ত থাকি। শুক্র এবং শনিবার যেহেতু ছুটি পাই সরকারি এবং বেসরকারি, সুতরাং এই সময়টাতেই নিজের সিলেবাস গুছাতে হয়, নিজেকে গুছাতে হয়। আমার ভবিষ্যতের যে বৃহৎ পরিকল্পনা রয়েছে সেই পথের দিকে এগোতে হয়। এই সময়তেই এনার্জি সেভ করার একটি সময়। এনার্জি সেভ বলতে স্কিলফুল করতে এই সময়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই ছুটির দিনটা প্রপারলি ইউটিলাইজ যারা করতে পারে, ভবিষ্যৎ সম্ভাবনাময় স্বপ্ন এবং সার্থকতা সফলতা শুধু তাদের জন্যই। সুতরাং আমার সাথে যারা যারা আজকে এই ক্লাসটিতে যুক্ত হয়েছেন, আজকের ক্লাসের মধ্যে আমি ক্লিয়ার করব উপনিবেশবাদ প্লাস প্রাচীন সভ্যতাগুলো। যদিও আমার স্ক্রিনের মধ্যে শুধু উপনিবেশবাদ বা কলোনিজম এই শব্দটাই দেয়া আছে, কিন্তু আমি প্রাচীন সভ্যতাও এখানে ক্লিয়ার করব এবং বিগত সালে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই বিষয়গুলো আমি আমার ক্লাসের মধ্যে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যা হোক, আমি কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে চাই। আপনারা যারা ওয়েট করছিলেন আজকের এই ক্লাসটির জন্য, যে ভাইয়া আমাদেরকে এমন একটি ক্লাস উপহার দেন যে ক্লাসে আসলেই আমরা পরীক্ষার জন্য উপযোগী এবং পরীক্ষার জন্য মানে কমন উপযোগী বা টপিক রিলেটেড যেগুলো আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এরকম কিছু ক্লাস আমাদের নিয়ে দেন। সেই জন্যই মূলত আজকের এই ক্লাসগুলো আমি আয়োজন করেছি। সো আমরা আজকের এই ক্লাসটি থেকে যা কিছু শিখব এবং কি যা কিছু শিখাবো, আমরা উভয় শিখার চেষ্টা করব। মূলত এখানে যে শুধু আপনাদেরকে পড়াচ্ছে আমি পড়ি না, ব্যাপারটা এমন না। আমিও স্টুডেন্ট, ঠিক আছে? আমারও আরো বৃহৎ গোল আছে। প্রত্যেকটা মানুষ তার সফলতায় গিয়ে থেমে যাইলে হয় না। আমরা আমাদের জায়গা থেকে আরো উপর দিকে যেতে চাই। আপনি আপনার জায়গা থেকে শুধু উপরে উঠতে চান। দিস ইজ দ্য ন্যাচারাল ফ্লো। সুতরাং এটাকে ধরে রাখতে হবে। যখনই আপনি স্টপ করে দিবেন স্বপ্ন দেখা, যখনই আপনি সামনে দৌড়ানো বন্ধ করে দিবেন, পেছন দিক থেকে আপনার আয়ু ফুরিয়ে আসবে। ঠিক আছে? সুতরাং লক্ষ্যে পৌঁছাতে হয়। তা আমি কথা বলবো, আপনাদেরকে কিছু পরামর্শ দিব। অলরেডি নিবন্ধন পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে। যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবে তাদের অলরেডি 18 তারিখেই পরীক্ষা, এপ্রিলের 18 তারিখেই তাদের হচ্ছে এনটিআরসির মাধ্যমে পরীক্ষাটা নিবে। সুতরাং অলরেডি প্রবেশপত্র তাদেরকে ডাউনলোড করতে বলা হয়েছে। তো আপনাদের যারা সাধারণ আছেন, নিবন্ধন বৃহৎ পরিসরে পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদের জন্য আজকের এই ক্লাসটি। অথবা যারা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো একটা চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করে একজন আমলা হতে চান, সরকারি চাকরিজীবী হতে চান, অথবা ব্যাংক রিলেটেড যেই প্রশ্নগুলো হয়, যে পরীক্ষাগুলো হয় সেখানে অংশগ্রহণ করতে চান, অথবা বিসিএস পরীক্ষা দিতে চান, সবার জন্য আজকে এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। প্লিজ আজকের এই ক্লাসটি মিস করবেন না এবং মিস করাবেন না। আপনার যারা ফ্রেন্ড আছে সবাইকে আজকের এই ক্লাসে যুক্ত করে দেন। আর কে কোথা থেকে দেখছেন আমার এই ক্লাসটি জানিয়ে দিবেন। আপনি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার দিতে হবে। শেয়ার দেওয়ার মাধ্যমে আমি বুঝবো আমি এই ক্লাসটি আপনাদের জন্য যে আয়োজন করেছি, আমার এই ক্লাসটি সার্থক। আপনাদের দরকার পড়াশোনা, আমার দরকার হচ্ছে শেয়ার। আপনি শেয়ার করে অবশ্যই লিখে দিবেন ডান। ঠিক আছে? শেয়ার ডান, শেয়ার 2 অথবা 3 অথবা 5, যতটা পারেন ততটাই হচ্ছে শেয়ার করবেন, লিখে দিবেন হচ্ছে ডান। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একটি ভাই বা বন্ধু বোন তারাও উপকৃত হতে পারছে। কারণ এই উপনিবেশবাদ এই টপিকটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিকটা সাধারণত কেউ পড়াতে চায় না। কারণ কি? অনেকে এটা দেখা যাচ্ছে যে ওইভাবে এক্সপ্লেইন করে না, অথবা অনেকে এটা চিন্তা করে যে এটা একটু ডিপ আলোচনা, এত কঠিন, এই কঠিন বলে রেখে দেয়। অথচ আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, দেখবেন 3 থেকে 4টা প্রশ্ন শুধু উপনিবেশবাদ থেকে এসেছে। সুতরাং আপনারা এটাকে বাদ দেয়া চলবে না। এবং প্রত্যেকটা পরীক্ষাতে 3 থেকে 4টা প্রত্যেকটা পরীক্ষাতে এসেছে।
কিভাবে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে এসেছে আপনি বুঝতে পারেন না। আপনি ভাবতেছেন ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পেয়েছে কে, এটাই বুঝি উপনিবেশবাদ। ব্যাপারটা এমন নয়। এখানে আসলে সবগুলোই জড়িত। এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, আমি আজকের এই ক্লাসের মধ্যে আপনাকে ইনশাল্লাহ দেব। পৃথিবীর উপনিবেশবাদ এটার সূচনাটা কবে থেকে হয়েছে সেটাও যদি আমি বলি, যেমন 1500 শতকে, এই যে 1500 শতক থেকেই মূলত উপনিবেশবাদ এই সব মানে শুরু হয়েছে। আবার পরীক্ষাতে আসে উপনিবেশবাদ এটার ইংরেজি কি, যেমন কলোনিজম। এই যে কলোনিজম এটা মূলত কলোনিয়াল থেকে এসেছে, কলোনিয়াল। তো এটা কবে থেকে প্রচলিত হয়েছিল, যেমন এটা হয়েছিল 1492 সাল থেকে। ক্রিস্টোফার কলম্বাস যখন 1492 সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন এবং আমেরিকা দখল করেছিলেন, তখন থেকে মূলত উপনিবেশবাদের সূচনা হয়েছে। এরপর থেকে ইউরোপের রাষ্ট্রগুলো বিশ্বের বিভিন্ন দেশ জোর জবরদস্তি করে দখল করে ফেলেছিল। এই যে দখল করেছিল একটা স্বাধীন দেশকে, এটাকে বলা হয় উপনিবেশবাদ। অর্থাৎ একটি স্বাধীন দেশ অন্য একটা স্বাধীন দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করে নিজের শাসন, শোষণ, সংস্কৃতি, ভাষা, শিক্ষা, তারপরে কালচার, অর্থনীতি সবকিছু তার উপর চাপিয়ে দেয়া, তার কাছ থেকে সুবিধা নেয়ার জন্য, এটাকেই মূলত বলা হয় কি, উপনিবেশবাদ। এই উপনিবেশবাদ এটা নতুন শব্দ নয়। সুতরাং কথা হবে এই বিষয়ে, আরো কথা হবে আপনাদের সাথে। তা আমাদের সাথে অলরেডি অনেক ভাই বোন যুক্ত হয়েছেন, আমি চাচ্ছি যে আরো ভাই বোন যুক্ত হবেন আজকের এই ক্লাসটিতে। প্লিজ ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমি লেট করব না, আমি আমার ক্লাসটি শুরু করে দিচ্ছি এখনই। আপনারা শেয়ার করবেন, যারা যারা আসবেন তাদেরকে শেয়ার করতে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথম যে প্রশ্নটা আমি পড়াবো উপনিবেশবাদ নিয়ে, সেটা হচ্ছে বার্মার বর্তমান নাম কি। যদিও এটা উপনিবেশবাদের সাথে সম্পর্ক, কিন্তু এটা ইনডাইরেক্টলি। যেমন বার্মার বর্তমান নাম কিন্তু আর বার্মা নাই, এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে মিয়ানমার। তবে এক সময় ব্রিটিশরা যখন শাসন করত, এই ব্রিটিশরা এটা কি করত, এটাকে শাসন করত। তো ব্রিটিশরা এটাকে মূলত শাসন এবং শোষণ, এটা শুরু করেছিল, শাসন এবং শোষণ এটা শুরু করেছিল কবে, এটা হচ্ছে 1824 সালে। মনে রাখতে হবে, ব্রিটিশরা এটাকে দখল করেছিল 1824 সালে, সর্বপ্রথম এটা দখল করেছিল। তা 1824 থেকে মূলত 1948 সাল পর্যন্ত এটা ব্রিটিশদের অধীনে ছিল। আবার এই বার্মাটা জাপানিদের অধীনেও চলে যায়, জাপানিদের বা জাপানের অধীনস্থ হয়েছিল কয়েক বছর অধীন। তাহলে জাপানিদের অধীনস্থ হয়েছিল এটা আসলে কত সাল থেকে, 1942 থেকে। তাহলে এটা মূলত জাপানের অধীনে ছিল 1942 সালে, ঠিক আছে। কিন্তু 45 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, জাপানের কাছ থেকে এটা দখলে নিয়ে নেয়। পরবর্তীতে এই মিয়ানমার আবার ব্রিটিশদের অধীনে চলে আসে। তার মানে কি, মিয়ানমার প্রথম ব্রিটিশরা দখল করেছিল 1824 থেকে 42 সাল পর্যন্ত, পরে কয়েক বছর 42, 43, 40, 45 অর্থাৎ 3 বছর এটাকে দখল করেছিল জাপানিরা। 3 বছর পর আবার ব্রিটিশরা ছিনিয়ে নেয় এই বার্মাকে। তা একসময় বার্মা নামে ছিল, কিন্তু এই বার্মাকে পরে 1948 সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে এই দেশের লোকজন আবিষ্কার করে। অর্থাৎ 1948 সালেই বার্মা স্বাধীন হয়। অন্য দেশ থেকে মুক্তি, নিজের দেশের মালিকানা ফিরে পাওয়া, এটাকেই বলা হয় কি, স্বাধীনতা। তো এই বার্মা স্বাধীন হয় কত সালে, বা বার্মা মিয়ানমার হয় কত সালে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জি, আপনারা অনেকেই করেছেন, সেটা হবে 1992 সালে। তার মানে হলো 1992 সালে বার্মা মিয়ানমারে রূপান্তর হয়েছিল। এই যে নামের পরিবর্তন, যেমন এরকম আমাদের অনেক নামের পরিবর্তন হয়েছে। যেমন আমাদের এই অঞ্চলের নাম ছিল কি, আমাদের এই অঞ্চলের নাম ছিল ব্যাং, ব্যাং বলা হতো। এই ব্যাং থেকে হয়ে যায় বঙ্গ, এই বং থেকে পরবর্তীতে শুধু লেখা হতো বং, আবার লেখা হতো কি ব্যাং, এরকম। তো এই বং থেকে আবার হয়ে গেল বাংলা,
ঠিক আছে, এই বাংলা থেকে আবার হয়ে গেল এই অঞ্চলের নাম কি? বাঙ্গালা, সম্রাট ইলিয়াস শাহ এর শাসনামলে। এই বাঙ্গালা থেকে পরবর্তীতে আবার কি হয়? বেঙ্গল প্রেসিডেন্সি। দেখেন, এই যে বেঙ্গল প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি এটা কবে? এটা হচ্ছে ব্রিটিশ শাসন আমলে। পরবর্তীতে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন এই অঞ্চলের নাম হয়ে যায় পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ নামেই ছিল অনেক বছর পর্যন্ত। 47 সালে এই অঞ্চলের নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। ঠিক আছে, পূর্ব পাকিস্তান তবে ঘোষণা দেয় নাই, তবে পূর্ব পাকিস্তান ঘোষণাটা দিয়েছে 1956 সালে। অর্থাৎ পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় 1956 সালে। 1956 সালের পরে এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করলেন কত সালে? এই যে বাংলাদেশ নামকরণ হলো 1969 সালে। তার মানে 1969 সালে বাংলাদেশ নাম হয়েছিল, পূর্ব পাকিস্তান নাম হয়েছিল 1956 সালে, তারপর পূর্ববঙ্গ নাম ছিল 1905 সালে। আর বেঙ্গল প্রেসিডেন্সি এটা মূলত ব্রিটিশ আমলে ছিল, আর বাংলা এটা হচ্ছে সুলতানিদের শাসন আমলে ছিল, সম্রাট ইলিয়াস শাহ এর শাসন আমলে। আর বাংলা ছিল মুঘল শাসন আমলে। বঙ্গ ব্যাং এটা ছিল আর্য অনার্যদের শাসন আমলে। তার মানে দেখেন, বাংলা শব্দটা বা বঙ্গ, এই যে আমরা এখন বাংলাদেশ বলি, এটা কিন্তু একদিনে হয়নি। এর ইতিহাস অনেক অনেক নাম পেরিয়ে তারপরে হচ্ছে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। এরকম বিশ্বের বিভিন্ন দেশ এবং স্থান নামের পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বার্মা, যেটার বর্তমান নাম হচ্ছে মিয়ানমার। 1989 সালে এই বার্মাকে মিয়ানমার নামকরণ করা হয়েছে। তবে এই নামটা করার ক্ষেত্রে যাদের অবদান ছিল, সেই দলটা 1988 সালে প্রতিষ্ঠা হয়েছিল, নাম হচ্ছে এনএলডি, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। এই যে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, এই দলটার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন অং সান সুচি। অং সান সুচি, যার বাবার নাম হচ্ছে অং সান, যিনি মিয়ানমারের জাতির জনক হিসাবে পরিচিত। এই সে অং সান সুচি এবং তার বাবার প্রচেষ্টার মাধ্যমেই এই বার্মার নাম হয়ে যায় মিয়ানমার। বার্মার নাম হয়ে যায় কি? মিয়ানমার। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মিয়ানমার কোন নদীর তীরে অবস্থিত? দেখি, বুদ্ধিমান যারা, পড়ুয়া যারা, তারাই শুধু অ্যান্সার করতে পারবে। দেখি অ্যান্সার করেন। বার্মার, সরি, কি প্রশ্ন করলাম? হ্যাঁ, মিয়ানমার কোন নদীর তীরে অবস্থিত? মিয়ানমার কোন নদীর তীরে অবস্থিত? দেখি অ্যান্সার করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাহ, আমাদের শামীম রাজা অ্যান্সার করেছেন, সাফওয়ান আবুজমন অ্যান্সার করেছেন, শাহরিয়ার হুসাইন অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে কার্তিক চন্দ্র সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে দেখি আর কে কে অ্যান্সার করবেন। গুড, অনেকের অ্যান্সারই হচ্ছে হাফিজ, মাসুম সাদিক, এনামুল হক, নূর মোহাম্মদ। গুড, অনেকেই নাফ, আমি জানতাম হুট করে আপনারা অ্যান্সার করে ফেলবেন কোনটা? মিয়ানমার নাফ নদীর তীরে, কিন্তু সম্পূর্ণ অ্যান্সারটা হচ্ছে ভুল। নাফ নদীর তীরে নয়, বরং মিয়ানমার হচ্ছে ইরাবতী নদীর তীরে। ইরাবতী নদীর তীরে। তাহলে মিয়ানমার কোন নদীর তীরে? ইরাবতী নদীর তীরে অবস্থিত। এখন নাফ কেন বলতেছেন? ওই যে আপনি শিখেছেন নাফ নদীর তীরে বাংলাদেশ, সুতরাং নাফই উত্তর হবে, এটা আপনার মতে। কিন্তু সঠিক অ্যান্সার যেটা, সেটা হবে ইরাবতী। অর্থাৎ ইরাবতী নদীর তীরে এই মিয়ানমারের অবস্থান। যেমন বাংলাদেশ কোন নদীর তীরে অবস্থিত? বাংলাদেশকে বলা হয় পদ্মা নদীর তীরে, মেঘনা নদীর তীরে। যেগুলো বড়, ওই নদীর তীরেই ধরা হয় ওই অঞ্চলটি বা ওই দেশটি। আশা করি যে আপনারা উত্তরটা পেয়েছেন। বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার? জি, থ্যাংক ইউ সো মাচ। রাবিয়া কামরুল মাত্র জয়েন করেছেন। যারা আমার ক্লাসটিতে এই মাত্র জয়েন করেছেন, প্লিজ ক্লাসটি শেয়ার করবেন। আমাদের অনেক বেকার ভাই বোন আছে, তারা ক্লাসের জন্য অপেক্ষা করে কিন্তু নোটিফিকেশন পায় না। ইভেন আপনারাও অনেকে নোটিফিকেশন পান না ক্লাসে রিয়াকশন ইউজ না করার দরুন। সুতরাং ক্লাসে রিয়াকশন ইউজ করবেন, ক্লাসটি শেয়ার করবেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যাচ্ছি আমি। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশে ছিল? প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া কোন দেশের উপনিবেশে ছিল? তাহলে উপনিবেশ শব্দের ইংরেজি আমি বলেছি
কলোনিজম। এই কলোনিজম মানে উপনিবেশবাদ। তাইলে মালয়েশিয়া কোন দেশের উপনিবেশে ছিল? ব্রিটেন, পর্তুগাল, ডাচ নাকি যুক্তরাষ্ট্র? মালয়েশিয়া দক্ষিণ পূর্বের একটি ধনী রাষ্ট্র। মাহাথির মোহাম্মদ এই ধনীর কারিগর, যার কারণে মাহাথিরকে এখনো মানুষজন রেসপেক্ট করে। সে মাহাথিরের দেশ হচ্ছে মালয়েশিয়া। এটাকে দীর্ঘকাল দখল করে রেখেছিল যে দেশটি, সে দেশটার নাম হলো ব্রিটেন। ব্রিটিশরাই মালয়েশিয়াকে দখল করে রেখেছিল, তবে কিছুকাল যুক্তরাষ্ট্র তাকে শোষণ করেছে। কিন্তু আজ মালয়েশিয়া একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তো বলছিলাম, এই যে উপনিবেশ বা কলোনিজম শব্দটা কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে ল্যাটিন শব্দ। ঠিক আছে, এটা একটা ল্যাটিন শব্দ। উপনিবেশবাদ এটা সূচনা হয়েছে কত শতকে? তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এই যে উপনিবেশবাদ এর সূচনা, এটা সূচনাটা মূলত ধরা হয় 1492 সাল থেকে। কারণ ওই যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার মাধ্যমে, তাহলে আমেরিকা আবিষ্কার করলেন কবে? 1492 সালে, এবং আমেরিকাটা পুরা দখল করে ফেলে। ক্রিস্টোফার আমেরিকা আবিষ্কার করে তিনি ভেবেছিলেন এই অঞ্চলটা মনে হয় ইন্ডিয়া, এবং মানুষগুলো লাল বর্ণের এরকম দেখতে। তাই তিনি ওই দেশের যে প্রাচীন অধিবাসী ছিল আমেরিকার, তাদের তিনি নাম দিয়েছেন কি জানেন? অধিবাসীদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়া। উনি এটা ভুলে আবিষ্কার করে ফেলছেন আর কি। তো তিনি মনে করছিলেন যে এটা মনে হয় ইন্ডিয়া, তিনি তাই এইটার নাম দিয়েছে রেড ইন্ডিয়া। পরে 1498 সালে ক্রিস্টোফার কলম্বাসের পরে আমাদের কি বলে ভাস্কো দা গামা 1498 সালে এসে এই ভারত আইসা আবিষ্কার করেন। কালিকট বন্দরে আইসা তারা পৌঁছান ইউরোপ থেকে। তারপর থেকে মূলত আমেরিকানরা এই ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয়। প্রথমে স্পেন, তারপরে দেখা যাচ্ছে যে ইতালি, তারপরে হচ্ছে ব্রিটিশরা এই আমেরিকাকে দখল করে নেয়। তো এই উপনিবেশবাদ থেকে, পৃথিবীর ব্রিটিশ উপনিবেশ থেকে সর্বপ্রথম মুক্তি পায় কোনটি? এরকম একটা প্রশ্ন আসে। তাহলে আপনারা একটু লিখেন পৃথিবীর, আচ্ছা, ব্রিটিশদের থেকে প্রথম স্বাধীনতা পাওয়া দেশ কোনটি? অর্থাৎ প্রথম ব্রিটিশ মুক্ত দেশ কোনটি? তাহলে বলেন, প্রথম ব্রিটিশ মুক্ত দেশ অর্থাৎ ব্রিটিশদেরকে তাড়িয়ে নিজ দেশকে স্বাধীন করেছে কোন দেশটি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে মনে রাখবেন, এই সেই যুক্তরাষ্ট্র যারা 1776 সালে আন্দোলন করেছিল, কার নেতৃত্বে? ওয়াশিংটনের নেতৃত্বে, জর্জ ওয়াশিংটন। এই সেই জর্জ ওয়াশিংটন, তিনি ছিলেন তাদের নেতা। জর্জ ওয়াশিংটনের নেতৃত্বেই 1776 সালে আমেরিকা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এর মাধ্যমেই ব্রিটিশরা আজকে আস্তে আস্তে পরাধীন হওয়া শুরু করে। তাহলে পৃথিবীর প্রথম ব্রিটিশ মুক্ত দেশ কোনটি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, যার কারণে ওয়াশিংটনের নামে আজকে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজধানী কোনটি? ওয়াশিংটন। এটা কার নামে? এটা হচ্ছে জর্জ ওয়াশিংটনের নামে। যদিও বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ব্যক্তি আছে, মনে রাখবেন, এই যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ওনাকে বলা হয় ফার্স্ট সিটিজেন অফ আমেরিকা, বা প্রথম নাগরিক। কোন দেশের প্রথম নাগরিক? এই ইউএস এর। ওনাকে প্রথম নাগরিকত্ব প্রদান করা হয়েছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনকে। ঠিক আছে, তার বিখ্যাত অনেক উক্তি আছে। তাকে এটা মূলত সম্মান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
তার একটা বিখ্যাত উক্তি আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকালবেলা তাড়াতাড়ি উঠা আবার তাড়াতাড়ি রাতে ঘুমাতে যাওয়া, এটা স্বাস্থ্যের জন্য খুবই চমৎকার। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এটি আসলে আপনাকে স্বাস্থ্যবান করবে, সম্পদশালী করবে, মেধাবী করবে। এটা হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটি কালোজয়ী উক্তি। আরেকটা আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই উক্তিটাও কিন্তু বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পরীক্ষাতে আসে যে এই উক্তিটা কার, মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে কার, এটা হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের। আরেকটা উক্তির কথা বললাম, সেটা হচ্ছে আর্লি টু বেড আর্লি টু বেড আর্লি টু রাইজ, বাকিটা আপনার লেখা নেন। আর্লি টু বেড, আহা মুছেই গেল না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই যে উক্তিগুলো, এগুলো কার? এগুলো হচ্ছে আমেরিকার প্রথম নাগরিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের। আর যদি বলা হয় আমেরিকার জাতির জনক বা আমেরিকার প্রতিষ্ঠাতা, আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক বা হিরোকে, এই হিরোটাই হচ্ছেন আমাদের জর্জ ওয়াশিংটন। তার নেতৃত্বে ব্রিটিশদের থেকে সর্বপ্রথম যুক্তরাষ্ট্র স্বাধীনতা পেয়েছিল। ঠিক আছে, উপনিবেশবাদ একদিনে শুরু হয় না, উপনিবেশবাদ এটা শুরু হয়েছে শত শত বছরের পুরানো ইতিহাস থেকে। তো এইভাবে দেখা যাচ্ছে যে ব্রিটিশরা সারা পৃথিবীর অনেক দেশ দখল করেছে। এই যে পর্তুগাল, তারাও কিন্তু একটি উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিল, যে ডাচ নেদারল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয়। তারা যুক্তরাষ্ট্র এখন শিখে গেছে, এরা এক সময় ছিল অধীনে, এখন তারা এখন আজরাইল কান্ট্রিতে পরিণত হয়েছে। তার মধ্যে দেখেন আরেকটা দেশ আছে সিঙ্গাপুর, ওয়াজ দ্য কলোনি অফ ড্যাশ। এটা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন, আবার নিবন্ধন এনটিআরসি এর পরীক্ষাতে এসেছে, তারপরে এটা এসেছে প্রাইমারিতে, আবার 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে আমি এই প্রশ্নটা দেখেছি, কয়েকটা পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। তো এগুলা পড়তে চায় না কেন যেন, সিঙ্গাপুর দেখলে অনেক ধনী রাষ্ট্র বইলা পড়তে চায় না, যে এখান থেকে আসবে না, শুধু আসবে গরিব রাষ্ট্র থেকে। সিঙ্গাপুর ওয়াজ দ্য কলোনি অফ ফ্রান্স, ইউকে, ইউএসএ নাকি ইতালি? কারো কি ধারণা আছে? এই তো, সাবাস। প্রিয় সোহেল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আচ্ছা, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ইউকে। তার মানে দেখেন ইউকে, তার অধীনে আরেকটা দেশ ছিল, সেটা হচ্ছে সিঙ্গাপুর। ইউকে মানে কি? ইউকে যদি বলা হয়, ইউকে মানে হলো ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম মানেটা কি? এটার অর্থ হচ্ছে যুক্তরাজ্য, নট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এই যে ইউকে, ইউকে থেকে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে কে? সর্বশেষ স্বাধীনতা লাভ, আপনারা কি জানেন ইউকে থেকে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে কে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। গুড, অ্যান্সার করেন দেখি। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করা, অনেকের গুড গুড। হ্যাঁ, যদি বলা হয় ব্রিটিশ মুক্ত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? সর্বশেষ, হ্যাঁ সেটা জিম্বাবুয়ে হবে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করার চেষ্টা করছেন, জিম্বাবুয়ে হবে, ঠিক বলেছেন। আর না, ভুল হয় নাই। আচ্ছা, তাইলে সর্বশেষ স্বাধীন দেশ কোনটা হবে? জিম্বাবুয়ে, এটাই সঠিক হবে, জিম্বাবুয়ে। এই সে জিম্বাবুয়ে 1980 সালে
এই দেশটা কি হয়, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কত সালে? 1980 সালে। হ্যাঁ, যদি দেশ বলা হয় তাহলে জিম্বাবুয়ে হবে, ঠিক বলেছেন। যদি দেশ বলা হয় তাহলে কি হবে? জিম্বাবুয়ে। ঠিক আছে। আবার ব্রিটিশদের যে ক্ষমতা, ঠিক আছে, স্বাধীন ছিল কিন্তু ব্রিটিশদের ক্ষমতা লোপ পায় সর্বশেষ ওই দিক থেকে, যেটা হবে সেটা হচ্ছে বারবাডোস। ঠিক আছে, বারবাডোস। এই সেই বারবাডোস, এটা হচ্ছে ব্রিটিশদের অধীনস্থ থেকে সর্বশেষ সর্বশেষ কি পায়? মুক্তি পায়, ব্রিটিশদের ক্ষমতা লোপ পায়। মানে এই দেশটাতে সেনাবাহিনী রেখে দিয়েছে, যার কারণে এটাকে আমরা স্বাধীন বলতে পারি নাই। কিন্তু 1980 সালে ব্রিটিশ থেকে সেনাবাহিনী কি করা হয়? উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু বারবাডোস থেকে সেনাবাহিনী উচ্ছেদ করা হয় কবে? 2021 সালে। এই কারণে তাহলে ব্রিটিশদের থেকে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে কোন দেশ? প্রথমত উত্তর হবে বারবাডোস। আর যদি বলা হয় যে যে ব্রিটিশদের থেকে ক্ষমতা এবং কি সেনাবাহিনী সহ উচ্ছেদ করা হয় কোন দেশ থেকে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে থেকে। আর অপশনের মধ্যে বারবাডোস এবং জিম্বাবুয়ে দুটাই যদি থাকে তাহলে বারবাডোস হবে। অপশনের মধ্যে যদি জিম্বাবুয়ে না থাকে শুধু বারবাডোস হবে, আর যে বারবাডোস না থাকলে উত্তর হবে জিম্বাবুয়ে। ঠিক আছে, এটা কনফিউজড, এটা অনেকে কনফিউজ তৈরি করে। তাহলে ব্রিটিশ মুক্ত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে বারবাডোস। আবার জিম্বাবুয়ে, এই উত্তরটাও সঠিক হবে। অপশনের মধ্যে যদি দুটোই দেয়া থাকে, জিম্বাবুয়ে এবং বারবাডোস, আমরা উত্তর নিব বারবাডোসকে। অপশনের মধ্যে যদি বারবাডোস না থেকে শুধু জিম্বাবুয়ে থাকে তাহলে সঠিক অ্যান্সার নিব জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে থেকে 1980 সালে সকল সেনা প্রত্যাহার করেছিল ব্রিটিশরা, কিন্তু বারবাডোসকে মুক্তি দিয়েছে তারও আগে, কিন্তু সেনাবাহিনী প্রত্যাহার করেনি। 2021 সালে সেনাবাহিনী, পার্লামেন্ট, তাদের যে যে কাজকর্ম ছিল বারবাডোসে সব কিছু ট্রান্সফার করে নেয় ব্রিটেনে, এবং কি বারবাডোসকে মুক্তি দেয়। এই কারণে আপনাদের সঠিক অ্যান্সার কোনটা হয়? বারবাডোস। ঠিক আছে। এখন জিম্বাবুয়ে যে হবে না ব্যাপারটা তা নয়। যদি বলা হয় যে ব্রিটিশদের কাছ থেকে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে কে, দেখবেন অপশন কোনটা দেয়া আছে, এই দুটাই দেয়া থাকলে এই বারবাডোসকে অ্যান্সার করবেন, দুটা না থাকলে, দেয়া না থাকলে তাহলে জিম্বাবুয়েকে অ্যান্সার করবেন। আশা করি যে এরকম কনফিউশন গুলো আপনারা বুঝতে পেরেছেন। এরকম কনফিউশন তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, ব্লু কালার, ঠিক আছে। তা আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাও বলবেন, ঠিক আছে। তো এবার দেখেন এখানে একটা প্রশ্ন, এখানে যে প্রশ্নটা, এখানে যে প্রশ্নটা, কবে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রে গঠন করেছিল? মালয়েশিয়া কবে যুক্তরাষ্ট্র গঠন করেছিল? এখন এই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে আমাদের, এই কারণে যুক্তরাষ্ট্র বলতে আমরা শুধু আমেরিকাকে বুঝি, আর বুঝি কোনো রাষ্ট্র নয়। এখন রাষ্ট্র মানে কি? স্টেট। এই যে স্টেট, স্টেট মানে রাষ্ট্র বা রাজ্য, রাষ্ট্র বা রাজ্যকে বুঝায়। ঠিক আছে, অনেকগুলো রাজ্য একসাথে হলে এটাকে মূলত বলা হয় ইউনাইটেড স্টেট বলা হয়, ইউনাইটেড বলা হয় বা যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে। তো মালয়েশিয়া যুক্তরাষ্ট্র গঠন করেছিল, বা যুক্তরাষ্ট্র এই মালয়েশিয়াকে দখল করে ফেলেছিল একটা সময়। ঠিক আছে, সুতরাং এই কারণে এটাকে যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে।
এর সঠিক অ্যান্সার কোনটা হবে? 1963 সালে। অর্থাৎ কবে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র গঠন করেছিল, তার মানে হবে 1963 সালে। ঠিক আছে। তো আরেকটা বিষয় একটু বলে রাখি আপনাদেরকে, আমরা আমাদের এখানে 19তম নিবন্ধনের নতুন ব্যাচ চালু করেছি। আমাদের সাথে আজকের এই ছুটির দিনে যারা জয়েন করেছেন তাদেরকে একটু বলবো, 19তম নিবন্ধনে যদি আপনি ভর্তি না হয়ে থাকেন, এই আর একটা লাস্ট চান্স, সেটা হচ্ছে আমরা নতুন ব্যাচ চালু করেছি। অনেকে মধ্যখান থেকে ভর্তি হয়ে বলেন যে ভাইয়া আগাগোড়া কিছু পাচ্ছি না। সুতরাং তাদের জন্য আমাদের এই নতুন ব্যাচটি, আপনারা চাইলে নতুন ব্যাচে যুক্ত হতে পারেন। এবং হ্যাঁ, এবং আপনি যদি চান যে আজকে ভাই ভর্তি হওয়া যাবে কিনা, যাবে, আজকে ভর্তি নিচ্ছি আমরা, আপনি এই লাস্ট চান্স এটা গ্রহণ করেন, নিতে পারেন। সেটা হচ্ছে আমরা জেনারেল ফুল কোর্স আমরা চালু করেছি। জেনারেল ফুল কোর্সের জন্য আমাদের এখানে 3,000 টাকা নির্ধারিত, কিন্তু লাইভ চলাকালীন সময়ে আমরা নিচ্ছি মাত্র 1199 টাকা। তো নতুন ব্যাচে আমাদের 100-এর উপরে ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস থাকবে। এখানে আপনাকে শীট প্রোভাইড করা হবে, তারপরে আপনার রুটিন দেয়া হবে ক্লাসের। আমরা একটা ক্লাস নেওয়ার পরে ওটার উপরে পরীক্ষা নিব। ঠিক আছে, আপনার নিজের অবস্থান যাচাই করার সুযোগ আছে। তো এই জন্য আপনারা এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। 1199 টাকা বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন। 01767265758 এই নাম্বারে যদি আপনি টাকা পাঠিয়ে দেন, আমরা সাথে সাথে আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করব। তো সিক্রেট গ্রুপে আমরা সাথে সাথে অ্যাড করে দেই। অনেক সময় দেখা যায়, এই তো অনেকে মেসেজ পাঠানো শুরু করেছেন যে ভাই আমি ভর্তি হতে চাই। জি, যারা যারা ভর্তি হতে চায়, দেখা যাচ্ছে একসাথে অনেকে ভর্তি হওয়ার কারণে আমরা একটু বিলম্বিত হতে পারে। তবে আমার ক্লাস শেষ হওয়ার মধ্যে আপনাকে ভর্তি করিয়ে নিব, হ্যাঁ, অ্যাড করিয়ে নিব। নো টেনশন, আপনারা ভর্তি হয়ে যান। আমি পড়াতে থাকি আর আপনারা হচ্ছে ভর্তি হয়ে যান। আসেন, আমি আরেকটা প্রশ্ন একটু দেখি। যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে? এই প্রশ্নের অ্যান্সার যারা ভর্তি হয়ে গেছেন অলরেডি তারা অ্যান্সার করেন, যারা ভর্তি হন নাই তারা আগে এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যান। ঠিক আছে, কারণ একবারে আগ মুহূর্তে ভর্তি হওয়ার চেয়ে এখন ভর্তি হয়ে নিজের প্রিপারেশনটাকে পূর্ণাঙ্গ করে রাখেন। ঠিক আছে, কাজে লাগবে। এখন আপনার কাছে অবহেলা মনে হয়, ধুরো এখন ভর্তি হলেই কি, পরে হব, দেখা যাক, হইলে হইল, না হইলে নাই। আপনি কিন্তু কানতে হবে। অবহেলা কোনো কাজে করা উচিত নয়, অবহেলা করবেন না। এই অবহেলা যারা করেছে তারা আজকে কান্দে। যাদের বয়স আজকে 35 তারা বুঝে, মানে যাদের বয়স, চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে, তারা এখন বুঝে কত ধানের কত চাল। তো এটা আপনি বুঝতে অনেক সময় লাগবে। আচ্ছা, আশা করি যে আপনারা ম্যাচিউর, বেশি কথা বলতে হবে না। আপনারা ভর্তি হতে চাইলে উপরে যে নাম্বারে বিকাশ নগদ থেকে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন। জি, আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে? লি কুয়ান ইউ, ডেভিড বেন গুরিয়ন, নাকি ডক্টর জুলিয়াস নিয়ার, নাকি লি সিয়েন লুং? তো এই নামগুলো একটু সিঙ্গাপুরি বা চাইনিজ বা মালয়েশিয়ান এরকম নাম। মনে রাখতে হবে, আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় যে বিখ্যাত ব্যক্তিটাকে, যার নিরলস প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে দেশটি স্বাধীনতা পেয়েছে, সেই ব্যক্তির নাম হলো লি কুয়ান ইউ। তিনি মূলত আধুনিক যে যুক্তরাষ্ট্র, আধুনিক যেই সিঙ্গাপুর, এটার প্রতিষ্ঠাতা। ইভেন এই যে আজকের সিঙ্গাপুরটা, একসময় সিঙ্গাপুরকে কি বলা হতো? একসময় সিঙ্গাপুর অনেক অর্থনৈতিকভাবে তত স্ট্রং ছিল না। আজকে দেখা যাচ্ছে যে সিঙ্গাপুরকে বলা হয় আধুনিক নগর রাষ্ট্র। এটা কি বলা হয় বলেন? আধুনিক নগর রাষ্ট্র বলা হয় এটাকে। পৃথিবীতে এখন আর কোনো নগর রাষ্ট্র নাই। এক সময় যেমন স্পার্টা ছিল, এথেন্স ছিল, বর্তমানে কিন্তু নগর রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র নাই। প্রশ্ন হচ্ছে ভাইয়া, নগর রাষ্ট্রটা কি? হ্যাঁ, নগর রাষ্ট্রকে ইংরেজিতে কি বলা হয়? সিটি স্টেট বলা হয়। মানে যেই দেশে আর কোনো গ্রাম নাই, সব সিটি হয়ে গিয়েছে, সেটাকে বলা হয় নগর রাষ্ট্র। এই নগর রাষ্ট্রটা প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়েছেন যিনি, তিনি হচ্ছেন লি কুয়ান ইউ। ক্লিয়ার? জি, অনেক দেরিতে এসে গেছেন আপনি মিষ্টি আপু, অনেক দেরিতে আসছেন। স্যার আগে ভর্তি হয়েছে, আবার কি হতে হবে? জি না ভাইয়া, যারা ভর্তি হয়ে গেছেন তাদের আর ভর্তি হতে হবে না।
তবে হ্যাঁ, আপনি অন্য কোথাও আবার ভর্তি হয়ে আছেন কিনা সেটা দেখতে হবে। আমাদের নিবন্ধনের কোর্স মাত্র আমরা এটাই চালু করেছি, এর আগে আমাদের কোনো কোর্স ছিল না। সাইদুল স্যারের পেজে নতুন কোনো কোর্স ছিল না। আমরা পূর্বে যে কোর্সটা করিয়েছিলাম প্রাইমারির পুরো মুহূর্তে, সেটা বলা চলে একবারে নামে মাত্র একটা, ওটা ফ্রি ছিল, পুরাটাই ফ্রি ছিল প্রাইমারিটা। ঠিক আছে, আমরা ওখানে টাকা দিয়ে ভর্তি করাই নাই। আমরা এই ভর্তি মাত্র শুরু করেছি, সেটা হচ্ছে নিবন্ধনের। আর আমরা একবার নামে মাত্র ফি নিয়েছি, আপনি দেখবেন, তুলনা করে দেখবেন 1199 টাকা দিয়ে আপনি কি কিনতে পারেন বাজার থেকে। বর্তমানে টাকার মান এত কমেছে, কি কিনতে পারেন আপনি দেখেন। কিন্তু নিজের স্কিল তৈরি করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। বলছিলাম, আধুনিক নগর রাষ্ট্র বা সিটি স্টেট সিঙ্গাপুরকে বলা হয়। ইভেন এই সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী। তাইলে সবচেয়ে ধনী দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো, এর মধ্যে সিঙ্গাপুর হচ্ছে 1 নম্বরে। এই সে সিঙ্গাপুর। আমাদের দেশের লোকজন ট্রিটমেন্ট বা অসুস্থ হলে যে দেশটাতে যায়, ওই দেশটার নাম কি বলেন? সিঙ্গাপুর। না যুক্তরাষ্ট্র, না যুক্তরাজ্য, সিঙ্গাপুরে চলে যায় সোজা। আর যারা একটু কম ধনী তারা যায় হচ্ছে ইন্ডিয়াতে। আর যারা আমার মতো সহজ সরল তারা হচ্ছে দেশের মধ্যেই ট্রিটমেন্ট নেয়। ঠিক আছে, তো যাক, সিঙ্গাপুর হচ্ছে বড় লোকদের দেশ। আপনি অসুস্থ হলে, টাকা পয়সা থাকলে সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট করবেন, সুস্থ হবেন অথবা মারা যাবেন। আচ্ছা, এবার আসেন পরের যে প্রশ্নটা, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট আত্মজীবনীমূলক গ্রন্থটির রচয়িতাকে। একটা বিখ্যাত বই, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, প্রথম থেকে থার্ড। ঠিক আছে, অর্থাৎ চতুর্থ থেকে প্রথম, ফার্স্ট ওয়ার্ল্ড, এই বিষয়ে একটা বই লেখা হয়েছে। এই বইটা কে রচনা করেছেন? ইন্দিরা গান্ধী, লি কুয়ান ইউ, অং সাং সুকি, নাকি মাহাতির মোহাম্মদ? যদি আপনাদের ধারণা থাকে অ্যান্সার করেন, আর গেস করে অ্যান্সার করতে পারেন, কারণ এখানে নাম্বার কাটা যাবে না। পরীক্ষার হলে নয়, পরীক্ষার হলে গেস করে কোনো অ্যান্সার দেওয়াটা ঠিক নয়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লি কুয়ান ইউ, যিনি আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা। আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান তার বিখ্যাত যে বই ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, এই বইটা লিখেছেন। এবং এই বইটা হচ্ছে একটি অটোবায়োগ্রাফি। এটা তার অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি এর মধ্যে পার্থক্য আছে। যে আত্মজীবনীটা নিজেই নিজের জীবনী লেখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, আর যার জীবনী অন্য কেউ লিখে দেয় সেটাকে বলা হয় বায়োগ্রাফি। তাহলে দুই ধরনের বায়োগ্রাফি আছে, একটা অটো আর একটা হচ্ছে শুধু বায়োগ্রাফি। স্যার বেকার 1200 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, কি করব বলেন। বর্তমানে আপনি একটা প্যান্ট বানাতে যান, ধরেন একটা প্যান্ট অথবা শার্ট। ঠিক আছে, আপনি একটা শার্ট কিনতে যান, যে দেখেন যে ভালো মানের একটা শার্ট আপনি 1000 টাকা লাগবে। ঠিক আছে, ইভেন গুলিস্তান থেকে কিনলেও আপনার 500 টাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? একটা শার্ট বা একটা প্যান্টের দাম যদি এমন হয়, তাহলে বলেন নিজেকে তৈরি করবেন যেখানে আপনি 1100 বা 1200 টাকা দিয়ে ভর্তি হয়ে 12 কোটি টাকার সম্মান আপনি অর্জন করবেন, তার চেয়ে বেশি 12 কোটি টাকা ইনকাম করবেন, ইনকাম। তা আপনি এখানে ইনভেস্ট করবেন না কোথায়? আমার তো মানে আমি যখন পড়াশোনা করেছি, এইরকম আপনাদের মতো কিন্তু কোচিং করেছি আমি। আমি এমনি কিন্তু তৈরি হয়ে যাইনি। আমায় কিন্তু জমি লাগিয়ে টাকা ধার করে তারপর আমি কোচিং করতে হয়েছে। ঠিক আছে, যারা স্ট্রাগল করে, মানে এরকম স্ট্রাগল করে, তারা প্রতিষ্ঠিত হয়। শুধু চ্যালেঞ্জ নিতে হবে ভাই, চ্যালেঞ্জ ব্যতীত জীবনে প্রতিষ্ঠা হওয়া যায় না। কিছু পেতে হলে দিতে হবে আপনাকে। আচ্ছা, একান্ত কারো যদি আর্থিক সমস্যা থাকে তাও মেসেজ দিয়ে নেয়, এই নাম্বারটাতে মেসেজ দিয়ে জানায়েন। ঠিক আছে, আপনাদের হতাশ করবো না। একান্ত যদি আর্থিক সমস্যা থাকে যে ভাইয়া আমি আপনাকে কিছু কম দিবই, কিছু আছে, 1199 টাকার মধ্যে 1198 পাঠিয়েছে কেউ। এবার আসেন, 1965 সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিল? সিঙ্গাপুর কিন্তু ব্রিটিশদের অধীনেও ছিল,
যুক্তরাষ্ট্রের অধীনে ছিল, এটা কিন্তু কয়েকটা দেশের অধীনস্থ ছিল। ঠিক আছে, এই সিঙ্গাপুরটা, তো এই দেশটা ব্রিটিশদের অধীনস্থ তো ছিলই, এই দেশটা ব্রিটিশদের অধীনস্থ ছিল, সিঙ্গাপুরের অধীনস্থ ছিল, কিন্তু এছাড়াও আরেকটা দেশের অধীনস্থ ছিল, ওই দেশটার নাম হচ্ছে মালয়েশিয়া। তার মানে দেখেন, এই সেই মালয়েশিয়া যারা একসময় ব্রিটিশদের অধীনস্থ ছিল। মালয়েশিয়া একসময় ব্রিটিশদের অধীনে ছিল, অথচ সিঙ্গাপুর আবার তারা দখল করে রেখেছিল। তার মানে হচ্ছে মালয়েশিয়ার অধীনস্থ ছিল আজকের এই সিঙ্গাপুর। বর্তমানে যদি বলা হয় সবচেয়ে ব্যস্ততম, ঠিক আছে, ব্যস্ততম বন্দর কোনটি, তাহলে ব্যস্ততম বন্দর যেটি, সেটাও কিন্তু এই সিঙ্গাপুর সমুদ্র বন্দরটি। ব্যস্ততম বন্দর বলা হলে সিঙ্গাপুর বন্দরকেই সাধারণত বলা হয়ে থাকে। তারপর আসেন ম্যাকাও কোন দেশের অংশ, এটার অ্যান্সার আশা করি যে আপনারা সবাই পারবেন। বলেন, ম্যাকাও কোন দেশের অংশ? চীন, নাইজেরিয়া, ঘানা নাকি মরক্কো? ম্যাকাও কোন দেশের অংশ ছিল? চীন, নাইজেরিয়া, ঘানা, মরক্কো? একটু আইডিয়াটা ক্লিয়ার করে দেই, এই ম্যাকাও কিন্তু এশিয়ার একটি অঞ্চল। তাহলে মরক্কো এটা তো আফ্রিকাতে পড়েছে, ঘানা আফ্রিকাতে পড়েছে, নাইজেরিয়া আফ্রিকাতে পড়েছে। তার মানে এখানে সঠিক অ্যান্সার আমরা পেয়ে যাই কোনটা? চীনকে পেয়ে যাই। এই যে ম্যাকাও, এই ম্যাকাও কিন্তু এক সময় চীনের অধীনস্থ ছিল না। ঠিক আছে, এটা একটা স্বাধীন ছিল। ঠিক আছে, এটা একটা স্বাধীন ছিল, পরবর্তীতে এটা চীনের অংশে পরিণত হয়। চীনের আরো কিছু স্বায়ত্তশাসিত রাজ্য রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হংকং, এটাও একটি স্বায়ত্তশাসিত রাজ্য। তারপরে তাইওয়ান, এই তাইওয়ান এটাও একটি স্বায়ত্তশাসিত রাজ্য। তিব্বত এটাও একটি স্বায়ত্তশাসিত রাজ্য। আবার উইঘুর, এই যে উইঘুর, এরাও কিন্তু মুসলিম অধ্যুষিত একটি রাজ্য, মুসলিম অধ্যুষিত একটি রাজ্য। এই যে হংকং, এই হংকং এর অর্থ ব্যবস্থাকে চাঙ্গা রাখার জন্য চীন এক দেশে দুই নীতি ঘোষণা করেছে। তাহলে এক দেশে দুই নীতি ঘোষণা কাকে চাঙ্গা রাখার জন্য? হংকং এর অর্থ ব্যবস্থাকে চাঙ্গা রাখার জন্য মূলত চীন সরকার এক দেশে দুই নীতি ঘোষণা করেছে। হংকং এ আছে পুঁজিবাদ আর চীনে হলো সমাজতন্ত্র। তাহলে হংকং এ কি বলেন? পুঁজিবাদ, আর চীনে হচ্ছে সমাজতন্ত্র। তাহলে এটার সাথে একটা ব্যালেন্স করার জন্য এক দেশে দুই নীতি ঘোষণা করেছে এই হংকং সরকার, চীন সরকার। তারপরে এই যে তাইওয়ান, 1971 সালের পূর্বে, 1971-এর পূর্বে স্বাধীন ছিল। শুধু তাই না, এটা শুধু স্বাধীন ছিল না, এটা আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল, ইউএন এর স্থায়ী সদস্য ছিল। তাহলে বুঝেন কি পাওয়ারফুল। এই সেই তাইওয়ান যার অধীনস্থ ছিল আজকের এই চীন, কিন্তু 71 সালে এই তাইওয়ান চীনের কাছে পরাভূত হয়ে বর্তমানে তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত রাজ্য। তারপরে তিব্বত, তিব্বত একটি বৌদ্ধ অধ্যুষিত চীনের স্বায়ত্তশাসিত রাজ্য। এই দেশের যিনি ধর্মীয় গুরু তাকে বলা হয় দালাই লামা। এই সেই দালাই লামা যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী। তিব্বতে যাতে কোনো মানুষজন বেড়াতে এসে তাদেরকে ধর্মান্তরিত না করতে পারে, সেই জন্য এই তিব্বতে যে কোনো বিদেশির প্রবেশ নিষেধ করে দেয়। তাই তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ। তাহলে তিব্বত হচ্ছে পৃথিবীতে বর্তমানে একটি নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত। তারপর হচ্ছে উইঘুর, তাইলে চীনের মুসলিম অধ্যুষিত রাজ্য। তাহলে মুসলিম অধ্যুষিত রাজ্য কোনটি? মুসলিম অধ্যুষিত রাজ্য কোনটি? সেটা হচ্ছে এই উইঘুর রাজ্যটি। জিনজিয়াং প্রদেশটি, অধ্যুষিত রাজ্য কোনটি? সেটা হচ্ছে জিনজিয়াং। এই জিনজিয়াং মূলত এটা একটা রাজ্য। জিনজিয়াং হচ্ছে রাজ্য, আর উইঘুর হচ্ছে মুসলিম জাতি।
ঠিক আছে, উইগুর হচ্ছে মুসলিম জাতি। তো এইভাবে চীনের অনেকগুলো রাজ্য রয়েছে স্বায়ত্তশাসিত, সব সময় আলোচিত থাকে এই রাজ্যগুলো, সব সময় আলোচিত থাকে এই রাজ্যগুলো, তাই আমি লিখে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে চীনের রাজ্যগুলো সম্পর্কে। তাহলে এই ম্যাকাও, এটা হচ্ছে চীনের স্বায়ত্তশাসিত রাজ্য, এই সম্পর্কে বললাম। আমি আবারও আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, আমাদের একটি ভর্তি মেলা চলছে। এই ভর্তি মেলাতে আপনিও যুক্ত হতে পারেন। সম্পূর্ণ নতুন ব্যাচে যদি আপনি যুক্ত হতে চান, আমাদের সাথে কি কি সেবা পাবেন আমাদের এখানে। জেনারেলি আপনারা জানেন 100 নাম্বারে এমসিকিউ হবে, 100টা এমসিকিউ আসবে। এই 100টা এমসিকিউ কোথা থেকে আসবে? বাংলা থেকে আসবে, ইংরেজি থেকে আসবে, জিকে থেকে আসবে, ম্যাথ থেকে আসবে, আর বাকিটা আসবে ডেইলি সায়েন্স। তাহলে দেখেন 1 2 3 4 5, 5টা সাবজেক্ট থেকে আপনার প্রশ্ন আসবে কয়টা? 100টা। তবে এই প্রথম 3টা থেকে এবং প্রথম 4টা থেকে বেশি আসে, আর প্রথম 4টা বলতে 2টা থেকে কম আসে, কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এখান থেকে বেশি আসবে। এখন এই প্রত্যেকটার মধ্যে আপনি আসলে কোন দিকটাতে দুর্বল আপনি ভালো বলতে পারবেন। সুতরাং আপনার দুর্বলতাটা যদি একটু স্ট্রং করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 100টার উপরে ক্লাস নিব আপনার। এর মধ্যে আশা করি এই 100র মধ্যে আপনি আশা করি যে 80 থেকে 90 পেয়ে যাবেন ইনশাল্লাহ। 80 থেকে 90 আমাদের এখান থেকে আমরা দিতে পারবো। আবার নিবন্ধন পরীক্ষা তো কিন্তু 100 নাম্বারে হবে না, এবার কত নাম্বারে হবে? 200 নাম্বারে। তাহলে বাকি 100 হবে সাবজেক্টিভ। তো এই যে সাবজেক্টিভ, অনেকে আছে বাংলায় আপনি অনার্স মাস্টার্স করেছেন, কেউ আছে ইংলিশে, কেউ আছে হিস্ট্রিতে, আবার কেউ আছে ধরেন পলিটিক্যাল সায়েন্সে। তো যে যে সাবজেক্টে আছেন ওই সাবজেক্টের উপরে 100টা কি আসবে? এমসিকিউ। এই 100টা এমসিকিউ আপনি যদি সলভ করতে পারেন, যে তাহলে আপনি আসলে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, আপনি চাকরিটা পেয়ে যাবেন। কিন্তু 100টা অনেকে পারবে না। তো যেহেতু আপনি পারবেন না একা একা, আমরা আপনাকে এখানে হেল্প করব। আপনাকে 80% প্রিপারেশন আমরা এখান থেকে ইনশাল্লাহ দিতে পারবো। এটা আমাদের একটা কনফিডেন্স আছে। আমাদের এখানে সাবজেক্ট ভিত্তিক পড়ানো হয়। তা আপনি চাইলে সাবজেক্টিভও হতে পারেন, আবার জেনারেলও হতে পারেন। তো সাবজেক্টিভের আমরা ভর্তি ফি নিচ্ছি লাইভ চলাকালীন সময়ে 1300 টাকা, আর জেনারেলের ভর্তি ফি নিচ্ছি আমরা মাত্র 1199 টাকা। আর যারা শুধু ইংলিশ, যে ভাই আমি শুধু ইংলিশটা পড়তে চাই, আপনার জন্য মাত্র 750 টাকা। সিদ্ধান্ত আপনার। আপনি হচ্ছে আমাদের সাথে বিকাশে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে আমরা একটু পড়াশোনা করি আবার। হ্যাঁ, আপনারা যারা ভর্তি হন না ভর্তি হন, আর যারা ভর্তি অলরেডি হয়ে গেছেন তারা একটু মনোযোগ দেন, তাদের জন্য ক্লাসটা বুঝতে সুবিধা হয়। যারা ভর্তি হয় না তাদের জন্য একটু কষ্ট হবে। আগে ভর্তি হয়ে যান, তারপর দেখবেন ভাল লাগবে পড়তে। লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লোহিত সাগর বা রেড সি, লোহিত সাগরকে বলা হয় রেড সি। আর ভূমধ্য সাগর মানে হচ্ছে মেডিটেরিয়ান সি, তাই না? মেডিটেরিয়ান সি। এই যে মেডিটেরিয়ান সি অথবা রেড সি, এই দুইটাকে যুক্ত করেছে কে? সেটা হচ্ছে সুয়েজ খাল। তার মানে এই যে সুয়েজ খাল, এই সুয়েজ খাল মেডিটেরিয়ান সি আর একটা হচ্ছে রেড সি, এই দুইটা সাগরকে যুক্ত করেছে। এটা একটা প্রণালীও বটে। এই সুয়েজ খাল খনন এটা কবে শুরু করা হয়েছে?
সুয়েজ খাল খনন শুরু করা হয়েছিল 1869 সালে। মূলত 59 সালে 69-এ কি করা হয়, এটাকে উদ্বোধন করা হয়েছিল। আর সুয়েজ খালকে জাতীয়করণ পর্যন্ত হয়, জাতীয়করণ করা হয়েছে 1956 সালে। আর সুয়েজ খালকে জাতীয়করণ করেছে যে দেশটি, ওই দেশটার নাম হচ্ছে মিশর। মিশর কেন সুয়েজ খাল জাতীয়করণ করলো, এই জন্য মিশরকে আক্রমণ করেছে ইসরায়েল। এর মাধ্যমেই দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধটা হয়েছিল, আরব ইসরায়েল যুদ্ধ। তাহলে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধটা হয়েছিল 1956 সালে। মিশরকে আক্রমণ করার কারণেই মূলত এই যুদ্ধটা সংগঠিত হয়েছে। তো এই সেই সুয়েজ খাল সবচেয়ে ব্যস্ততম একটি খাল। পৃথিবীর মধ্যে যদি বলা হয় সবচেয়ে ব্যস্ততম খাল কোনটি, তাহলে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম যে খাল সেটাই হচ্ছে সুয়েজ খাল। জাহাজ চলাচলের জন্য লোহিত সাগর বা মেডিটেরিয়ান সিতে যোগাযোগ করার জন্য যে কৃত্রিম খালটি, এটি হচ্ছে মূলত সুয়েজ খাল। দেখে আপনারা বলেন তো, পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল কোনটি, যেটাও মানুষ তৈরি করেছে? খাল সাধারণত মানুষই তৈরি করে। তাহলে বলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল কোনটি? কমেন্ট বক্সে জানান, কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, তাহলে পৃথিবীর যে, ঠিক আছে, হ্যাঁ, পানামা খাল। যারা যারা পানামা খাল দিয়েছেন তাদেরটি সঠিক হয়েছে। তাহলে পানামা খাল হচ্ছে সবচেয়ে গভীরতম খাল। তাহলে ব্যস্ততম খাল, তারপরে হচ্ছে গভীরতম খাল, এই দুইটা আমরা জানতে পারলাম। এবার আমরা চলে যাই অন্য একটা টপিকে, সেটা হচ্ছে সভ্যতার দিকে। এই যে সভ্যতা, ইংরেজিতে কি বলা হয়? সিভিলাইজেশন। পৃথিবীতে কত শত সভ্যতা তৈরি হয়েছে, কালের বিবর্তনে এগুলো আবার হারিয়েও গিয়েছে। আবার কেউ সেটাকে ধ্বংস করেছে, কেউ তৈরি করে, কেউ হচ্ছে ধ্বংস করে। এই যে সিভিলাইজেশন বা সভ্যতা, এটা হচ্ছে পৃথিবীতে অনেক প্রাচীন, যাদের কারণেই কিন্তু আমরা এই সিস্টেমগুলো পেয়েছি। এক একটা সিস্টেমের প্রবর্তন করেছে বিভিন্ন সভ্যতার মানুষজন। যেমন এর মধ্যে একটা হচ্ছে ইনকা সভ্যতা। আপনারা কি জানেন এই যে ইনকা সভ্যতা, এটা কোথায়? এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা নাকি উত্তর আমেরিকা? মনে রাখতে হবে এই ইনকা সভ্যতা তৈরি হয়েছে একটা পর্বতের তীরে, যেটার নাম হচ্ছে আন্দিজ পর্বতমালা। মনে রাখবেন, আন্দিজ পর্বতমালার পাদদেশে, আন্দিজ পর্বতমালার পাদদেশে ইনকা সভ্যতা তৈরি হয়েছিল। আর আমরা তো জানি আন্দিজ পর্বতমালা হলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় পর্বত। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় পর্বত, যেই পর্বতের তীরে আজ থেকে 1400 থেকে 1533 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টপূর্ব পর্যন্ত এই সভ্যতাটা ছিল। তার মানে 1400 খ্রিস্টপূর্বাব্দে এটি সৃষ্টি হয়েছিল, 1533-এ কি হয়েছে, এটা শেষ হয়েছে। তো এই হচ্ছে আপনার কি একটা সভ্যতা। এই সভ্যতাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল 1533 খ্রিস্টাব্দে। 1533 খ্রিস্টাব্দে এই সভ্যতা কি করা হয়? 1532-এ শেষ করে দেওয়া হয়। 1532 সালে স্পেন এই সভ্যতাটি ধ্বংস করে দেয়। এই সভ্যতাটি কি করে দেয়? ধ্বংস করে দেয় ইনকা সভ্যতাটি। তো বললাম না, এরা কিন্তু অনেক অবদান রেখেছে। যেমন ইনকা সভ্যতার একটা নিদর্শন আছে, ইনকা সভ্যতার অনেক নিদর্শনই আছে, তার মধ্যে যেমন মাচু পিছু,
এই যে মাচু পিচু উঁচু যেই স্থানটা মাচু পিচু, হ্যাঁ, এটা কিন্তু ইনকা সভ্যতার একটি নিদর্শন। পৃথিবীতে ইনকারাই পাথর কাটার পদ্ধতি আবিষ্কার করেছেন। দেখেন এই যে পাথর কাটা পদ্ধতি কারা আবিষ্কার করেছেন? পদ্ধতির আবিষ্কার এটা করেছেন ইনকারা। পাথর কাটা এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন কারা? তারা হচ্ছে ইনকারা, পৃথিবীতে এই প্রথম। ঠিক আছে, তার পূর্বে পাথর আবিষ্কার হয়েছে, লোহার আবিষ্কার হয়েছে যেমন এশিয়ার মাইনরে, কিন্তু এগুলোর ব্যবহারটা শুরু হয় ইনকাদের মাধ্যমে। তাদের অনেক অনেক অবদান রয়েছে। তাইলে আন্দিজ পর্বতমালার পাদদেশে কোন সভ্যতা তৈরি হয়েছে? সেটা হবে ইনকা সভ্যতা। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। পরীক্ষাতে আসলে কিন্তু এখান থেকে আসবে ইনকা সভ্যতা। এটাই হচ্ছে মানে আন্দিজ পর্বতমালার পাদদেশে হয়েছে। এটা কোন আমেরিকা হয়েছে? এটা দক্ষিণ আমেরিকায় হয়েছে, নট উত্তর আমেরিকা। আমেরিকা দেখে অ্যান্সার করবেন, না করবেন না প্লিজ। তারপরে আসেন, জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো? দক্ষিণ রোডেশিয়া, উত্তর রোডেশিয়া, আপার ভোল্টা, মেসোপটেমিয়া। এটা তো একটা সভ্যতা, তাই এটা কাটা যাবে। আপার ভোল্টা এই দুইটা কাটা যাবে, তার মানে উত্তর অথবা দক্ষিণ দুইটার যে কোনো একটা হতে পারে। তাহলে মনে রাখতে হবে জিম্বাবুয়ের যে প্রাচীন নাম সেটা হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। অনেকে যদি রোডেশিয়াটাই মুখস্থ করে থাকে, অনেকে উত্তর দিয়ে কিন্তু ভুল করে ফেলবেন। তাহলে উত্তর কিন্তু হচ্ছে না, সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। এই সে জিম্বাবুয়ে যার রাজধানী হলো হারারে। জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে, খ্রিস্টান অধ্যুষিত একটি দেশ। তো এই হচ্ছে বিষয়। জি, শুধু ইংলিশের জন্য 750 টাকা। যারা শুধু ইংলিশ করবে তাদের জন্য হচ্ছে 750 টাকা। আসেন, মিলিয়ন হেক্টরের দেশ বলা হয় কোনটিকে? মিলিয়ন হেক্টর। এখানে মিলিয়ন হেক্টর বলতে আসলে কি বুঝিয়েছে? অর্থাৎ চাষবাসের উপযোগী। ঠিক আছে, চাষাবাদের উপযোগী, চাষাবাদের উপযোগী। এই যে চাষাবাদের উপযোগী ভূমি বা দেশ, এটা কোনটি? অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? মনে রাখতে হবে এমন একটা দেশ আছে এখানে, এই দেশটার উপর দিয়ে সবচেয়ে বেশি বনভূমি গিয়েছে। এই দেশটা অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ, শুধু বনভূমির কারণে, চাষবাস করার কারণে। নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি কোনটার কথা বলছি। তাহলে অস্ট্রেলিয়া, কানাডা এটা হচ্ছে না। মিলিয়ন হেক্টরের দেশ বলা হয় এই সেই ব্রাজিলকে। এই সেই ব্রাজিল। এই ব্রাজিলকে মিলিয়ন হেক্টর কেন বলা হয়? কারণ এই দেশটাতে চাষাবাদের উপযোগী জমির পরিমাণ বেশি। ঠিক আছে, চাষাবাদের উপযোগী জমির পরিমাণ বেশি কোথায়? সেটা হচ্ছে ব্রাজিলে, এই কারণে। তারপরে দেখেন, এই সেই ব্রাজিল যেখানে চিনি উৎপাদনে সেরা রে। চিনি উৎপাদনে সেরা। পৃথিবীর চিনি উৎপাদনে শীর্ষ দেশ যেটি সেটা হচ্ছে ব্রাজিল। কিন্তু সতর্ক থাকতে হবে, সতর্ক। যদি বলা হয় চিনির আধার কোন দেশকে বলা হয়, তাহলে চিনির আধার বলা হয় কাকে বলেন তো? কিউবাকে। চিনির আধার বলা হয় কিউবাকে, উত্তর আমেরিকার দেশ। তাহলে চিনি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল, কিন্তু চিনির আধার বলা হয় এই কিউবাকে। তাহলে প্রশ্ন দুই ভাবে ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, কয়েকভাবে প্রশ্ন করতে পারে, কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে কিভাবে করে। আমি তো কিছু পারি না, গোধূলি বিকেল পারবেন কিভাবে? ক্লাসগুলো দৈনিক করেন, আমাদের সাথে যুক্ত থাকেন। যুক্ত না থাকলে পারবেন না ভাইয়া। আপনি যতই চেষ্টা করেন পারবেন না। একা একা আসলে হয় না, মোটিভেশন নষ্ট হয়ে যায়। আমাদের অনেক ভাই বোন চাকরি পায় না শুধু নিজে পণ্ডিতি করতে গিয়ে। এ পণ্ডিতি কখনো করেন না, সময় হারিয়ে ফেললে বুঝবেন। যারা যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত আগে ভর্তি হন। ঠিক আছে, আগে ভর্তি হন, আপনাদের দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ, কথা দিয়েছি। আপনারা মাত্র 1199 টাকা দিয়ে আমাদের সাথে এখনই যুক্ত হতে পারবেন। নাম্বার এটা।
তো ভর্তি হলে পরে আপনার পড়তে ভাল লাগবে, আগ্রহ জাগবে, মন না চাইলেও আপনার পড়তে মনে চাইবে। আচ্ছা, তারপর আসেন প্রথম আফিম যুদ্ধ বা ফার্স্ট আফিম ওয়ার কত সালে সংগঠিত হয়েছিল? আফিম যুদ্ধ বা গাঁজা নিয়ে যুদ্ধ হয়েছিল চীন এবং যুক্তরাজ্যের মধ্যে। এই যে চীন এবং যুক্তরাজ্য, এই দুইটা দেশের মধ্যে আফিম যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, কারণ কি যুক্তরাজ্য দেখা যাচ্ছে যে চীনা মুদ্রা ব্যবহার করবে না, এই জন্য চীন কি করলো, চীন হচ্ছে আফিম দেয়া বন্ধ করে দেয়, বলছে আফিম আমি দিব, তবে আমার যে মুদ্রা, নিজস্ব যে মুদ্রা, এই মুদ্রা আমি বিক্রি করব। ঠিক আছে, নিজস্ব মুদ্রা। যার কারণে দেখা যাচ্ছে যে যুক্তরাজ্যের লোকজন বিপাকে পড়ে যায়। ঠিক আছে, এবং তারা গোপনে গোপনে দেখা যাচ্ছে যে অনেক মুদ্রা এই দেশ থেকে হাতিয়ে নেয়। ফলে পাউন্ড, যুক্তরাজ্যের মুদ্রার নাম কি পাউন্ড, এই পাউন্ডের একটা ঘাটতি তৈরি হয়, আর এটা তৈরি করেছিল মূলত চীন। তাই নিয়ে একটা যুদ্ধ হয়েছে 1839 থেকে 1842 সালের মধ্যে। এই যুদ্ধের মাধ্যমে দেখা যায় যুক্তরাজ্য চীন থেকে হংকংকে দখল করে নিয়েছিল। ঠিক আছে, তো এইভাবে দেখা যায় যে পরবর্তীতে একটা লিজ হয়, চুক্তি হয়, বলছে যে আমাদের এটা ফিরিয়ে দেওয়া, না হয় আবার আক্রমণ করব। পরে এই হংকং 100 বছরের জন্য চীনের কাছ থেকে লিজ নেয় কে, ব্রিটেন। তাইলে 100 বছরের জন্য লিজ লিজ গ্রহণ, 100 বছরের জন্য লিজ গ্রহণ কবে থেকে? এটা মূলত হয়েছিল 1847 থেকে। ঠিক আছে, 1847 থেকে এটা মূলত, এটা 50 বছরের জন্য, 50 বছরের জন্য, আমি ভুল বললাম, 50 বছরের জন্য লিজ নিয়েছে 1847 থেকে 97 সাল পর্যন্ত। এই 50 বছরের জন্য কি হয়, লিজ নেওয়া হয়। পরবর্তীতে যদিও হংকং ফিরিয়ে দেয় চীনের কাছে, কিন্তু হংকং এর ভালো লেগে গেছে, হংকং এখন শুধু যুক্তরাজ্যের সাথে থাকতে চায়। আফিম যুদ্ধের কেরামতি মানে বুঝছেন কিনা, পৃথিবীতে কত কি নিয়ে যে যুদ্ধ হয়। আবার একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের নাম হচ্ছে ফুটবল যুদ্ধ। দেখেন এটা হচ্ছে কি যুদ্ধ, ফুটবল যুদ্ধ। গাম্বিয়া জাম্বিয়ার মধ্যে যুদ্ধ ফুটবল নিয়ে, ফুটবল খেলা নিয়ে কোপাকুপি লেগে যায়। মানুষের দেখেন কত যে সুখ। ঝগড়া করে কারা জানেন? দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে তাদের টাকা পয়সা কম, অথবা শরীর অসুস্থতা, অথবা কোনো সুযোগ সুবিধার অভাব, এই কারণে ঝগড়া করে। আরেক শ্রেণী আছে সুখ আর সহ্য হয় না, ঠিক আছে, দাম্ভিকতা আর সহ্য হয় না, যার কারণে পায়ে পাড়া দিয়ে হচ্ছে ঝগড়া করে, নিজে বিপদে পড়ে, সব টাকা পয়সা হারায়। এমন একজনকে থাপ্পড় মেরে বসছে, ওই লোক দিছে মামলা, এখন মামলার পিছনে যাচ্ছে তার লাখ লাখ টাকা। এই জন্য ঝগড়া করতে সাবধান। ঠিক আছে, ঝগড়া ভালো মানুষে করে না, আর ঝগড়া করলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা আসেন, কত খ্রিস্টাব্দে হংকং চীনের হাতে তুলে দেয়া হয়? কত খ্রিস্টাব্দে হংকং চীনের হাতে তুলে দেয়া হয়, বা চীন হংকংকে আবার লিজ অনুযায়ী, চুক্তি অনুযায়ী ফিরে পায়? 1996, 97, 98 নাকি 99? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1997। আমি আপনাদেরকে একটু আগে বলেছি 1997 সালে এই হংকং চীনের কাছে হস্তান্তর করা হয়। তাহলে লিজ কত বছরের হয়েছিল? লিজ হয়েছিল, যেমন আমরা দেখি 1997 মাইনাস 1847, তাই না? না, 43-এ হয়েছে, 43-এ। দেখি কত বছর হয়, 0, তারপর হচ্ছে 4 আছে, 9 হবে, কত হলে 5 হলে, ঠিকই আছে, 50 বছর। তাহলে লিজ কত বছরের জন্য? এই 50 বছরের জন্য। তাহলে 1847 সালে আপনার চুক্তি হয়েছিল বা লিজ নেওয়া হয়েছিল, লিজ গ্রহণ করেছিল, আর ফিরিয়ে দেওয়া হয়েছিল কবে? 1997 সালে। অর্থাৎ এই 50 বছরের জন্য ব্রিটেন লিজ নেয়, বা যুক্তরাজ্য কি করে, ব্রিটেন লিজ নেয়, আর লিজ অনুযায়ী ফিরিয়ে দেয়। ঠিক আছে, ফিরিয়ে দেয় চীনের কাছে কত সালে? 1997 সালে। তাহলে চীনের কাছে 1997 সালে হংকং ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু
হংকং এর যে অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থাটা তো হচ্ছে পুঁজিবাদ। কারণ কি? কারণ হচ্ছে ব্রিটেনের যে অর্থ ব্যবস্থা, এরা তো হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এতদিন পর্যন্ত হংকং ব্রিটেনের সাথে থেকে এই পুঁজিবাদটাকে তারা ভালোবেসে ফেলেছে। ইভেন ব্রিটেন তাদেরকে এত পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে, ফলে এখন হংকং চীনের সাথে যেতে চাচ্ছে না, বলছে না আমরা ব্রিটেনের সাথে থাকবো। পরে চীন আবার সুযোগ সুবিধা বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে বললো যে শোনো, তোমরা আলাদা হইও না, ভাইয়াদের সাথে থাকো। আমরা ঘোষণা করলাম এক দেশে দুই নীতি। তাহলে বলেন, এক দেশে দুই নীতি, এটা কোন দেশ? এটা হচ্ছে চীন। চীনের অর্থ ব্যবস্থাকে চাঙ্গা রাখার জন্য এক দেশে দুই নীতি ঘোষণা করেছে। মূলত হংকং এর অর্থ ব্যবস্থাকেই মিন করে। হংকং না হয় ধরে রাখতে পারছে না, হংকং এর লোকজন চীনের সাথে মিশতে পারছে না। হংকং এর যে কালচার, হংকং এর যে ধর্ম, যেই পলিটিক্যাল সিস্টেম, তারপরে হংকং এর যে ফিনান্সিয়াল যে সিস্টেমগুলো, এগুলা চীনের সাথে মিলতেছে না। যার কারণে হংকং চাচ্ছে চীনের সাথে থাকবে না, সেই যুক্তরাজ্যের সাথেই থাকবে, ব্রিটেনের সাথে থাকবে। ঠিক আছে? এই জন্য হংকংকে অনেক সময় চীন থ্রেট দেয় যে আমরা আপনাদেরকে খেয়ে ফেলবো। আচ্ছা, তারপরে আসেন 15 নং প্রশ্ন। হংকং কোন দেশের উপনিবেশ ছিল? এটা তো একটু আগেই বলেছি, হংকং ব্রিটেনের উপনিবেশ ছিল। হংকং ব্রিটেনের উপনিবেশে ছিল। এই ব্রিটিশরা পৃথিবীর বহু দেশ দখল করেছে, প্রায় 39টি দেশ। 39টি স্বাধীন দেশ ব্রিটেনের উপনিবেশে ছিল। ব্রিটেনের উপনিবেশে ছিল। এটা আবার মতান্তরে আছে, এই জন্য লিখে দিলাম প্রায় 39টি দেশ। এই সেই ব্রিটেন যারা 39টা দেশ তাদের অধীনস্থ রেখেছে। ইউরোপের একটা মাত্র দেশ ব্রিটেন, তারা এতগুলো দেশ দখল করেছে। অথচ ইউরোপের কয়টা দেশ আছে আপনারা জানেন? ইউরোপের স্বাধীন দেশ কয়টা? মনে রাখতে হবে, ইউরোপের স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে 48টা। এই 48টা দেশের মধ্যে একটি দেশ মাল্টা, একটি দেশ মাল্টা ব্রিটিশ উপনিবেশে ছিল। তাহলে দেখেন, ব্রিটিশ উপনিবেশে ছিল কোনটি? তাহলে ব্রিটিশ উপনিবেশে ছিল ইউরোপের একমাত্র দেশ যেটা একটা ফলের নামে, সেটার নাম হচ্ছে মাল্টা। এই মাল্টা ব্রিটেনের ব্রিটিশ উপনিবেশে ছিল। অর্থাৎ 48টা দেশের মধ্যে মাত্র একটা দেশ ইউরোপের যারা ব্রিটিশ উপনিবেশে ছিল। ব্রিটিশরা অধিকাংশ রাষ্ট্রগুলো এশিয়াতে দখল করেছিল, আফ্রিকাতে দখল করেছিল, আমেরিকা গিয়ে মাইর খেয়েছিল। ঠিক আছে? লর্ড কর্নওয়ালিস জর্জ ওয়াশিংটনের কাছে পরাজিত হয়ে এই দেশে আবার লর্ড সাজলেন। ঠিক আছে? এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রণয়ন করলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে যারা আমার সাথে যুক্ত আছেন, আমাদের এই ক্লাসটি দেখছেন, এই ক্লাসটিতে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন, আপনার কাজ হচ্ছে 3টা। প্রথমে এসেই ফলো দিবেন, 2 নাম্বার হচ্ছে শেয়ার দিবেন, এবং আমরা এখানে কোর্স করাই, একবার কমপ্লিট কোর্স করাই। আপনি যদি 19তম নিবন্ধন পরীক্ষা দিতে চান, আপনি আমাদের এখানে ভর্তি হতে পারবেন। আমাদের এখানে ভর্তি হতে মাত্র 1199 টাকা লাগে। একবারে পরীক্ষা পর্যন্ত আপনাকে আর ভর্তি হতে হবে না, আর কোনো কোচিংও লাগবে না। ইনশাল্লাহ নিশ্চিন্তে আমাদের এখানে যাত্রাটা শুরু করতে পারবেন। আসেন 16 নং প্রশ্ন। ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, ব্রিটিশ ওভারসিজ টেরিটরি কোনটি? ভারত, জাপান, হংকং নাকি শ্রীলঙ্কা? সঠিক অ্যান্সার হবে হংকং। এটা আমি আপনাদেরকে একটু আগে যেহেতু বলেছি, ওভারসিজ বৈদেশিক যে উপনিবেশ সেটা হচ্ছে হংকং। ঠিক আছে? তো হংকং এ তিনি উপনিবেশ তৈরি করেছিলেন। যদিও তাদের অধীনে ভারত ছিল, জাপান ছিল, শ্রীলঙ্কা ছিল, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এখানে হংকং একটা রাজ্য, যার কারণে রাজ্যকেই আপনারা হচ্ছে অ্যান্সার করবেন। ব্যতিক্রমটা অ্যান্সার হবে, ব্যতিক্রমটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, হোচিমিন কে ছিলেন? হোচিমিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট? না না, হোচিমিন, হুচিমিন, চ্যান চুং, এরকম নামগুলো
মানে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বা চীন, জাপান, ওই সমস্ত দেশের মানে হতে পারে, হয়ে থাকে। তাহলে কি দক্ষিণ ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট, নাকি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা, নাকি আগের কোনোটাই না? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন সে হোচিমিন। হোচিমিন অনেক সাহসী একজন যোদ্ধা ছিলেন। ইভেন ইউএস এর বিরুদ্ধে যুদ্ধেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার উপর দিয়ে অনেক ঝড়, অনেক জ্যোৎস্না গিয়েছে, কিন্তু তিনি অবিচল থেকেছেন, যার কারণে ভিয়েতনামের জাতির জনক বলা হয় তাকে। ভিয়েতনামের জাতির জনক যিনি, তিনি হচ্ছেন এই হোচিমিন। আজকের ভিয়েতনামকে এস্টাবলিশড করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা এই হোচিমিনের। আচ্ছা, পরের প্রশ্ন। হোচিমিন নামটি যে দেশের স্বাধীনতার অগ্রদূতের সাথে জড়িত। তাহলে হোচিমিন, একটু আগে আমরা বলেছি, উনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? কিউবার? নো। কিউবা উত্তর আমেরিকার দেশ, ফিদেল ক্যাস্ট্রোর দেশ। চীন শি জিনপিংয়ের দেশ? নো। তাহলে কি ভিয়েতনাম? ইয়েস, এটা হচ্ছে ভিয়েতনাম হবে। তাইলে হোচিমিন নামটি যে দেশের স্বাধীনতার অগ্রদূতের সাথে জড়িত, সেটা হচ্ছে ভিয়েতনাম। ঠিক আছে, দক্ষিণ কোরিয়া না, দক্ষিণ কোরিয়া দিলে হবে না। এবার আসেন 19 নং প্রশ্ন, লাওস এর সরকারি নাম কি? এই প্রশ্নটা বিসিএস এর প্রশ্ন, বুঝতে পেরেছেন? বিসিএস এর প্রশ্নগুলোকে রিপিট করে বারবার। লাওস কোন দেশের সরকারি নাম হিসেবে পরিচিত? রিপাবলিক অফ লাওস, কিংডম অফ লাওস, দ্য পিপলস, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, নাকি ডেমোক্রেটিক রিপাবলিক অফ লাওস? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। এটা হচ্ছে লাওসের কি মানে সরকারি নাম। যেমন বাংলাদেশের সরকারি নাম কি? হ্যাঁ, দ্য পিপল অফ বাংলাদেশ, তাই না? ডেমোক্রেটিক পিপল অফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা হয়। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, যার অর্থ কি দাঁড়ায়? যার অর্থ দাঁড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের সংবিধানের 1 নং অনুচ্ছেদের মধ্যে লেখা আছে। তাইলে কয় নং অনুচ্ছেদে? 1 নং অনুচ্ছেদে লেখা। তাহলে সংবিধানের 1 নং অনুচ্ছেদের মধ্যে কি লেখা আছে? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনেকেই পারে না বাংলাদেশের নাম সংবিধানের কয় নং অনুচ্ছেদে লেখা আছে। আজকে শিখে যান, বাংলাদেশের নাম লেখা আছে সংবিধানের 1 নং অনুচ্ছেদে। তারপরে দেখি এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? এটা অ্যান্সার আপনারা করবেন। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া এবং লেবানন, এই দুইটা দেশ মনে রাখবেন। সিরিয়া, তারপর হচ্ছে লেবানন। এই দুইটা দেশ কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, নাকি স্পেন? মধ্যপ্রাচ্যের দেশ লেবানন এবং সিরিয়া। মধ্যপ্রাচ্যের দেশ লেবানন এবং সিরিয়া যেই দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে, ওই দেশটার নাম হচ্ছে ফ্রান্স। অর্থাৎ ফ্রান্সের কাছ থেকেই এই দেশটি স্বাধীনতা লাভ করেছে। একটু নোট রাখবেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দুইটি দেশ বাদে, অর্থাৎ সিরিয়া লেবানন বাদে বাকি দেশগুলো ব্রিটিশ উপনিবেশে ছিল। একটু নোট রাখতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সিরিয়া প্লাস লেবানন দুইটি বাদে সবগুলো দেশ ব্রিটিশ উপনিবেশে ছিল।
ঠিক আছে, ব্রিটিশ উপনিবেশে ছিল। তাহলে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, সি ফর সিরিয়া, লে ফর লেবানন। সিরিয়া এবং লেবানন দুইটি দেশ বাদে সবগুলো দেশ ব্রিটিশ উপনিবেশে ছিল। তাহলে দুইটা দেশ কাদের উপনিবেশে ছিল? সেটা হচ্ছে ফ্রান্সের উপনিবেশে ছিল। সিরিয়াও ফ্রান্সের উপনিবেশে, লেবাননও ফ্রান্সের উপনিবেশে ছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ কার উপনিবেশে ছিল? দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ কার উপনিবেশে ছিল? কমেন্টে জানান তো। সঠিক অ্যান্সার জানাবেন আপনারা। জি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের জাকারিয়া, তুলিকা তুলি, তারপর যে সমদ্দার, নীলাকাশ, রাজিয়া সুলতানা। হ্যাঁ, নেট স্লো না আপু, অনেক নেট স্লো, অনেক এলাকায় সমস্যার শেষ নেই আমাদের। তেল নাই, গ্যাস নাই, নেট নাই, টাকা নাই, চাকরি নাই, শুধু নাই নাই নাই, এত নাই কেন আমাদের? তারপরে হচ্ছে নাজমুল হোসাইন, আপনি সঠিক বলেছেন ভাই। সুমন শিকদার ভাই, আপনারটা সঠিক হয়েছে। আয়েশা সিদ্দিকা আপু সঠিক হয়েছে। রেজওয়ান আলী, তারপর হুমায়রা পাখি, আপনাদেরগুলো সঠিক হয়েছে। খুরশেদ আলম, তারপর দীপ্তি সাহা দিয়া সঠিক বলেছেন। লিমন হাসান সঠিক হয়েছে। তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো যে দেশের উপনিবেশে ছিল সেটা হচ্ছে ব্রিটেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো ব্রিটিশ উপনিবেশে ছিল। হ্যাঁ, সঠিক অ্যান্সার করেছেন আপনারা। দক্ষিণ এশিয়ার দেশগুলো ব্রিটিশ উপনিবেশে ছিল। তারপরে আসেন, আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ভর্তি চলমান, নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি আমরা। যারা যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে নেন এই নাম্বারে যোগাযোগ করে। এই নাম্বারে 1199 টাকা দিলে আমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি আপনাদের। আসেন, সেনেগালের রাষ্ট্রভাষা কি? এরকম পরীক্ষাতে আসে, এক একটা দেশের রাষ্ট্রভাষা আসে। যেমন আসে আফগানিস্তান, আমাদের দক্ষিণ এশিয়ার একটা দেশ আফগানিস্তান। এই দেশের রাষ্ট্রভাষা কি? পারলে কমেন্টে জানান। তারপরে ভুটান, এই ভুটানের রাজধানী কি? ভুটানের ভাষা কি? এগুলো আসে পরীক্ষাতে। এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, নেপালের রাষ্ট্রভাষা কি? তারপরে আমাদের দক্ষিণ এশিয়ার আরেকটা দেশ মিয়ানমার, এই দেশের রাষ্ট্রভাষা কি? পরীক্ষাতে আসে। তেমনি ভাবে সেনেগালের রাষ্ট্রভাষা কি? আবার আরেকটা দেশ আছে সিয়েরা লিওন, এই সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা কি? তাহলে প্রশ্ন হচ্ছে সেনেগালের রাষ্ট্রভাষা কি? এর সঠিক অ্যান্সার হলো ফরাসি। যেহেতু ফ্রান্স এই সেনেগালকে দখল করে রেখেছিল, তাই ফরাসি হচ্ছে তার রাষ্ট্রভাষা। আর যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে আফগানিস্তান এর রাষ্ট্রভাষা কোনটি, তখন হবে পশতু। এই যে পশতু, এটা হচ্ছে তাদের রাষ্ট্রভাষা। আর যদি বলা হতো পশতুন, তাহলে তাদের জাতির নাম বোঝাতো। এই যে ভুটান, তার রাষ্ট্রভাষা কি? ভুটানের রাষ্ট্রভাষা হচ্ছে দুজংখা। ভুটানের রাষ্ট্রভাষার নাম হচ্ছে দুজংখা। আবার এই যে নেপাল, তাদের রাষ্ট্রভাষার নাম হচ্ছে পালি, নেপালি। এই পালি হচ্ছে নেপালের রাষ্ট্রভাষা। তারপর দেখেন মিয়ানমার, এই সে মিয়ানমার রাষ্ট্রভাষা কি বলেন তো? বার্মিজ। বার্মিজ ভাষায় তারা কি করে কথা বলে। তারপর সিয়েরা লিওন, এই যে সিয়েরা লিওন, এটার রাষ্ট্রভাষা কি? সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা হচ্ছে সিয়েরা লিওনিয়ন, তাদের নিজস্ব একটি রাষ্ট্রভাষা আছে। আবার বাংলা হচ্ছে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা। তাইলে দ্বিতীয় রাষ্ট্রভাষা এটাই শুধু আমরা মনে রাখবো। দ্বিতীয় রাষ্ট্রভাষা কি? সেটা হচ্ছে বাংলা। তারপরে আসেন আমাদের যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, মিয়ানমার কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ।
আর দক্ষিণ এশিয়ার আরেকটা দেশ আছে যেমন মালদ্বীপ। এই সেই মালদ্বীপ, এই দেশটার রাষ্ট্রভাষা কি? দিবেহি। দিবেহি এই দেশের রাষ্ট্রভাষার নাম হচ্ছে দিবেহি। তো এভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রভাষাগুলো পরীক্ষাতে আসে। একটা দেশের নিজস্ব ভাষাই নেই। আপনারা একটু কমেন্টে জানাতে হবে কোন দেশের নিজস্ব ভাষা নাই, অথচ অনেক ধনী রাষ্ট্র। আপনারা ওই দেশটাতে যেতে চান আইএলটিএস করার মাধ্যমে। কমেন্ট বক্সে জানান ওই দেশটার নাম কি। হ্যাঁ, সঠিক অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যারা দিয়েছেন তাদেরটা হবে, হ্যাঁ তাদেরটা হয়েছে অস্ট্রেলিয়া হবে। অস্ট্রেলিয়ার নিজস্ব ভাষা নাই। অস্ট্রেলিয়ার কি নেই বলেন? নিজস্ব ভাষা নেই। গুড। এবার আসেন 1962 সালে স্বাধীনতা লাভের আগে আলজেরিয়া কোন দেশের উপনিবেশিক ছিল? হ্যাঁ, মুসলিম বিশ্বে আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় দেশ এবং মুসলিম বিশ্বের একটি আবেগী রাষ্ট্র আফ্রিকার দেশ, সেটা হচ্ছে আলজেরিয়া। এই যে পূর্ব আলজেরিয়া বা আলজেরিয়া কোন দেশের উপনিবেশিক ছিল? এটা কি ইতালির অধীনস্থ ছিল, নাকি ফ্রান্সের অধীনস্থ ছিল, স্পেন নাকি যুক্তরাজ্য? মনে রাখতে হবে যে আলজেরিয়া কিন্তু ফ্রান্সের উপনিবেশিক ছিল। কেন? কারণ ফ্রান্স এই আলজেরিয়াকে দখল করেছিল। তার মানে যে দেশ যেটাকে দখল করে তার যে কালচার, তার যে ভাষা, এটার একটা প্রভাব কিন্তু থেকে যায়। ব্রিটিশরা এই উপমহাদেশ দখল করার কারণে এখন দেখেন অনেক দেশেই দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি। যদিও যদিও বাংলাদেশের সংবিধানের মধ্যে দ্বিতীয় রাষ্ট্রভাষা বলতে কোনো শব্দ নাই, কিন্তু পাকিস্তানের সংবিধানে আছে দ্বিতীয় রাষ্ট্রভাষা ইংরেজি। ভারতের সংবিধানে লেখা আছে দ্বিতীয় রাষ্ট্রভাষা ইংরেজি। যদিও ভারতে প্রায় 22টির উপরে রাষ্ট্রভাষা রয়েছে। ঠিক আছে, তো এরকম যারা যে দেশ দখল করেছে তারা ওই দেশের রাষ্ট্রভাষাটাকে চাপিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডমিনেশন অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই সেই আলজেরিয়া যারা ওআইসির অন্যতম সদস্য, যারা ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। এই সেই ফিলিস্তিন 1988 সালে যখন স্বাধীনতা ঘোষণা করেছিল, আমরা ভেবেছিলাম সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, তারপরে বাংলাদেশ থেকে মুসলমান যে রাষ্ট্রগুলো তারাই ফিলিস্তিনকে প্রথম সমর্থন দিবে, স্বীকৃতি দিবে। দুঃখজনক হলেও সত্য, যে যে বড় বড় আইডল তুরস্কের মতো মুসলিম রাষ্ট্রগুলোর কথা বলছি, তারা কেউ আগে দিতে পারেনি। তাহলে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে যে রাষ্ট্রটি, সেটার নাম হচ্ছে আলজেরিয়া। আফ্রিকার দেশ এই আলজেরিয়া ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি প্রদান করেছে 1988 সালে। আচ্ছা, এবার আসেন 23 নং প্রশ্ন। আহমেদ বেন বেল্লাহ কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন? কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আহমেদ বেন বেল্লাহ? মরক্কো, তিউনেশিয়া, মিশর নাকি আলজেরিয়া? দেখি আপনারা কমেন্টে জানান তো। আমি তো সব উত্তর দিয়ে দিচ্ছি আপনাদের, কমেন্টে একটু জানান দেখি। হ্যাঁ, না না, আমাদের সব স্বপ্ন বুঝমন বলছে অস্ট্রেলিয়া নাকি ফকির রাষ্ট্র, অন্য ভাষা ব্যবহার করে। নো, অস্ট্রেলিয়া এটাকে ব্রিটিশরা কলোনি বানিয়ে রেখেছিল, এই কারণে। আচ্ছা, এই জন্য আমি অস্ট্রেলিয়া যাব না। বাহ, আপনি ভিসাই তো পাচ্ছেন না, অস্ট্রেলিয়া যাবেন তো পরে, আগে ভিসাটা পান তারপরে বললেন যে আমি যাব না। ভিসাটা দেখ আজকে, কালকে আপনি স্টক করবেন যাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা যেটা বললাম আহমেদ বেন বেল্লা, তাহলে আহমেদ বেন বেল্লা কোন দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন? আহমেদ বেন বেল্লা কোন দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন? মরক্কো,
তিউনিসিয়া, মিশর নাকি আলজেরিয়া? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো আলজেরিয়া। আহমেদ বেন বেল্লা আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা আছে, যেমন দক্ষিণ আফ্রিকা। এই দেশটার স্বাধীনতা সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে দীর্ঘকাল কারাভোগকারী। ওনার নাম কি বলেন তো? দীর্ঘকাল কারাভোগ করেছিলেন, যিনি একটা দ্বীপের মধ্যে বন্দী ছিলেন, তার নাম ম্যান্ডেলা। এই সেই নেলসন ম্যান্ডেলা, যাকে দক্ষিণ আফ্রিকার জাতির জনক বলা হয়ে থাকে। তেমনি ভাবে যুক্তরাষ্ট্র, তারও স্বাধীনতা সংগ্রামের নেতা আছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নেতা যিনি, তার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। এই সেই জর্জ ওয়াশিংটন, তাকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নেতা বলা হয়। ভারতের অনেকেই রয়েছে, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ক বা জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। কিন্তু অনেকেই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। তেমনি ভাবে পাকিস্তানের আছে, ভুটানের আছে, ভারতের আছে। তাই আপনারা অ্যান্সার করবেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতাকে। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা কে ছিল, বা স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা কে পালন করেছে? এই প্রশ্নের উত্তর করতে সাহস লাগবে বকে। এটা আপনারা কমেন্টে জানিয়ে দেন। 24 নং প্রশ্নে আমরা যাব, পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশে ছিল? পূর্ব তিমুর এটা একটি উপনিবেশবাদ রাষ্ট্র ছিল। এটা কি স্পেনের উপনিবেশে ছিল, পর্তুগাল, ব্রিটেন নাকি ফ্রান্স? পূর্ব তিমুর কাদের উপনিবেশে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পর্তুগাল। পূর্ব তিমুর যে দেশের উপনিবেশে ছিল সেটা হচ্ছে পর্তুগাল। এই পর্তুগাল থেকে এই দেশটাকে মুক্ত করে দিয়েছিল ইন্দোনেশিয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য, রক্ষক যদি বক্ষকে পরিণত হয় তাহলে আর কি করা। ফলে এই ইন্দোনেশিয়া পূর্ব তিমুরকে আবার দখল করে ফেলে। পূর্ব তিমুরকে দখল করে আবার দেখা যায় শোষণ শুরু করল, যার কারণে পূর্ব তিমুর 2002 সালে আবারও স্বাধীনতা সংগ্রাম শুরু করলো। আর 2002 সালে তারা কি হয়েছে? পুনরায় স্বাধীনতা পেয়েছে। তাইলে স্বাধীনতা লাভ করেছে পূর্ব তিমুর কত সালে? 2002 সালে। আর এই সেই পূর্ব তিমুর যার রাজধানী হলো দিল্লি। এই সেই পূর্ব তিমুর যেটা এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? সেটার নাম হচ্ছে পূর্ব তিমুর। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? কত সালে স্বাধীনতা লাভ করেছে? আপনারা কমেন্টে জানিয়ে দেন তো। বাহ, হ্যাঁ, দিল্লি, পূর্ব তিমুর রাজধানী হচ্ছে দিল্লি। হ্যাঁ, পূর্ব তিমুর একটি খ্রিস্টান রাষ্ট্র। পূর্ব তিমুর হচ্ছে একটা কি রাষ্ট্র? পূর্ব তিমুর কিন্তু একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। খ্রিস্টান অধ্যুষিত দেশ। পূর্ব তিমুর কিন্তু খ্রিস্টান অধ্যুষিত দেশ। এই দেশটাকে জাতিসংঘ স্বীকৃতি প্রদান করেছে, যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করেছে, অনেকগুলো বড় বড় রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। ইভেন বাংলাদেশের যারা শান্তিরক্ষী, বাংলাদেশের মানে সেনাবাহিনী জাতিসংঘের হয়ে শান্তিরক্ষীতে অংশগ্রহণ করেছিল, তারাও এই পূর্ব তিমুরে গিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, তারাও ওখানে গিয়ে যুদ্ধ করেছে। আচ্ছা, এবার আমরা দেখলাম আপনারা অ্যান্সার করেছেন দক্ষিণ সুদান বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। দক্ষিণ সুদান যারা বলেছেন তাদের উত্তরটাই সঠিক হয়েছে। জি, দক্ষিণ সুদান বলেছেন, সঠিক হয়েছে। আচ্ছা, আমাদের
যারা যারা শুধু ইংলিশের জন্য টাকা পাঠিয়েছেন, যারা যারা শুধু ইংলিশের জন্য টাকা পাঠিয়েছে 750 টাকা, ঠিক আছে, যারা শুধু ইংলিশের জন্য টাকা পাঠিয়েছে 750 টাকা, তারা হচ্ছে এই নাম্বারে স্ক্রিনশট দেন প্লিজ, এই নাম্বারে স্ক্রিনশট দেন। আর যারা নিবন্ধনের জন্য পাঠিয়েছেন তারাও এই নাম্বারে দেন। আবার যারা সাবজেক্টিভের জন্য পাঠিয়েছেন, ঠিক আছে, সেম নাম্বারে কিন্তু স্ক্রিনশট দিবেন। দেখেন 01767265758। ভর্তি কিন্তু অনেকেই হয়েছে, আপনি মিস যাবেন না। আমাদের এখানে যারা ক্লাস করছেন কিন্তু ভর্তি হন নাই, এরকম যদি থাকেন প্লিজ আপনি এই নাম্বারে যোগাযোগ করুন। আপনার কি সমস্যা এটা বলবেন। আর্থিক সংকট, বিকাশে নগদে এখন টাকা নেই, অথবা আপনার এই মুহূর্তে ভর্তি হওয়ার জন্য কনফিউশনে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, এরকম কনফিউশন গুলো ন্যাচারাল, এগুলো সবার মধ্যে আছে। আপনি আসলে কি করবেন বুঝতে পারছেন না। আমি অনেককে জিজ্ঞেস করেছি আপনি কি হতে চান, আপনি কোথায় চাকরি পেতে চান, বলছে ভাই একটা হলেই হলো। এরা কিন্তু একটা তো চাকরি পাবে না, নিশ্চিত থাকেন। কারণ এরা হচ্ছে গোল লেজ, তারা হচ্ছে টার্গেট লেজ। টার্গেট যাদের নাই তারা আসলে কোনো ক্ষেত্রেই সফল হয় না, তারা ব্যর্থ। সুতরাং গোল সেট করতে হবে আগে। আসেন, কত সালে পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল? একটু আগে আমি বলেছি কত সালে পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এ প্রশ্নের সঠিক অ্যান্সার হলো 20 মে 2002 পূর্ব তিমুর স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল, এবং এটাই এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। 26 নম্বর প্রশ্ন হলো পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম কি? প্রত্যেকটা দেশের একজন স্বাধীনতা আন্দোলনকারী থাকে যার নেতৃত্বে স্বাধীনতাটা হয়ে থাকে। তার নাম কি আব্দুল ওয়াহেদ, আনোয়ার ইব্রাহিম, জানান গুসামাও, নাকি মিশেল বাচেলেট? মূলত জানানা হবে, ওনার নাম হচ্ছে জানানা গুসামাও, যিনি পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদান করেছিলেন। তাহলে পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতা যিনি, তার নাম হচ্ছে জানানা গুসামাও। দেখি মনে আছে কিনা। পূর্ব তিমুরের রাজধানী কোনটি? কমেন্টে জানান তো। পূর্ব তিমুরের রাজধানী কোনটি? যারা যারা অ্যান্সার করেছেন তারা এটারও আবার অ্যান্সার করে ফেলেন। ম্যাকাও এক সময় কোন ইউরোপীয় দেশের কলোনি ছিল? ম্যাকাও কোন ইউরোপীয় দেশের কলোনি ছিল? নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, নাকি ইউকে? তাহলে ম্যাকাও কোন দেশের অধীনস্থ ছিল? নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, নাকি ইউকে? মনে রাখতে হবে এই সেই ম্যাকাও যেটা পর্তুগালের উপনিবেশে ছিল। এশিয়ার সর্বশেষ উপনিবেশ বলা হয় এই সেই ম্যাকাওকে, যেটা চীনের একটি স্বায়ত্তশাসিত রাজ্যে পরিণত হয়েছে। তাহলে ম্যাকাও বর্তমানে কাদের একটি রাজ্য? এটা হচ্ছে চীনের একটি স্বায়ত্তশাসিত রাজ্য। তারপরে আসেন, দক্ষিণ এশিয়ার কোন দেশটি একসময় স্পেনের উপনিবেশে ছিল? দক্ষিণ এশিয়ার 8টা দেশ আছে, এই দেশগুলো মধ্যে কোন দেশটি স্পেনের উপনিবেশে ছিল? ফিলিপাইন। কিন্তু প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা হবে দক্ষিণ পূর্ব এশিয়ার। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি একসময় স্পেনের উপনিবেশে ছিল? তাহলে কি হবে? দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি একসময় স্পেনের উপনিবেশে ছিল? তার সঠিক অ্যান্সার হবে ফিলিপাইন। এই সেই ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় একটি দেশ। এটা হলো প্রশান্ত মহাসাগরীয় দেশ। এই দেশটাতেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, যার নাম মারিয়ানা ট্রেঞ্চ। পরীক্ষাতে বারবার আসে। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, এটা কোন দেশের নিকটে? এটা হবে ফিলিপাইনের নিকটে। এই সেই ফিলিপাইন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ফিলিপাইনের রাজধানী কোনটি? যদি পারেন কমেন্টে জানিয়ে দেন তো। পারবেন? ফিলিপাইনের রাজধানী? হ্যাঁ, ফিলিপাইনের রাজধানী হচ্ছে পূর্ব তিমুর দিলি,
আর ফিলিপাইন হচ্ছে ম্যানিলা। ফিলিপাইন কোনটা হবে? ম্যানিলা। ঠিক আছে, যেখানে ইরি এর সদর দপ্তর, এই যে ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটার সদর দপ্তর হচ্ছে এই ফিলিপাইনে। তো এভাবে আমরা যদি দেখি পরের প্রশ্নটি, ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? জাপান, স্পেন, নেদারল্যান্ডস নাকি নিউজিল্যান্ড? মুসলিম বিশ্বের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় যে দেশ, তার নাম হলো ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া কিন্তু একসময় একটা দেশের উপনিবেশে ছিল, ওই দেশটার নাম হচ্ছে নেদারল্যান্ডস। এই সেই নেদারল্যান্ডস, এই সেই ডাচ, যারা ইন্দোনেশিয়াকে একসময় দখল করে রেখেছিল। পরীক্ষাতে আসে ইন্দোনেশিয়া কাদের উপনিবেশে ছিল। আর এই সেই ইন্দোনেশিয়ার অধীনস্থ একটা দেশ ছিল পূর্ব তিমুর। মনে রাখতে হবে, পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার পূর্বে কাদের উপনিবেশে ছিল? যদি পারেন কমেন্টে জানান। প্রশ্ন আবার বুঝেন, পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার পূর্বে কোন দেশের উপনিবেশে ছিল? জি জি, ভর্তি হয়েছেন যারা, তারা কল দেওয়া দরকার নেই প্লিজ। আপনারা হচ্ছে কি করেন, মেসেজ দিবেন, স্ক্রিনশট দিবেন। আসেন, জাপানের পূর্ব নাম কি, পূর্বতন নাম কি? এই পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, বিসিএস পরীক্ষায়। জাপানের পূর্ব নাম কি? নিপ্পন নাকি রাঙ্গুন, সিয়াম নাকি ফরমোসা? জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন। এই সে নিপ্পন, এই সে জাপান, এটাকে বলা হয় সূর্য উদয়ের দেশ। জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম সূর্যের দেখা পায় বলে জাপানকে সূর্য উদয়ের দেশ বলে। প্রশ্ন হলো, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? বলেন তো, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? হ্যাঁ, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। থাইল্যান্ডের প্রাচীন নাম কি ছিল? থাইল্যান্ডের প্রাচীন নাম নিপ্পন, তাইওয়ান, সিয়াম নাকি ফিজি? আচ্ছা, এখানে সিয়াম বলেছে, থাইল্যান্ডের প্রাচীন নাম হচ্ছে সিয়াম। তো আমরা আহ, এই যে বিষয়গুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু আলাদা আলাদা টপিক আছে। আজকে কয়েকটা টপিক নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। প্রথম টপিক যেমন উপনিবেশ, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা সভ্যতা পড়াচ্ছি। এখন আবার ধরেন পূর্ব নাম স্থানের, অনেকগুলো টপিক নিয়ে পড়াচ্ছি না? প্রতিটা টপিকের উপরে কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে আমাদের, এবং প্রতিটা টপিকের উপরে পরীক্ষা আছে, আপনার পরীক্ষা দিতে পারবেন। তো এক্সামের জন্য আমাদের এখানে কোনো ফি দিতে হয় না, এক্সামটা ফ্রিতে আমরা নেই। আমরা ভর্তির সাথে সাথে, আপনারা যারা ভর্তি হবেন তাদেরকে আমরা 100টা ক্লাস দিব, আমরা হচ্ছে 100টা পরীক্ষা নিব। অর্থাৎ 100-র উপরে ক্লাস হবে এবং 100-র উপরে পরীক্ষা হবে, এটা নিশ্চিত থাকেন, এক্সাম বেশিই হবে। তো এই বেশির জন্য আপনাকে আলাদা করে কি করতে হবে না, এই বেশির জন্য আপনাকে আলাদা করে এখানে পে করতে হবে না। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে
আপনারা এই পরীক্ষাগুলো আমাদের এখানে ফ্রিতে দিতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস থাকবে রেকর্ড, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। তারপরে যারা আমাদের সাথে যুক্ত হবেন জেনারেল ফুল কোর্সে, এখানে কিন্তু আমরা বাংলা পড়াবো, ইংলিশ পড়াবো, জিকে পড়াবো, ম্যাথ পড়াবো, তারপর ডেইলি সায়েন্স। এই 5টা সাবজেক্টের জন্য মাত্র আমরা নির্ধারণ করেছি 3000 টাকা, কিন্তু এখন সুযোগ দিচ্ছি মাত্র 1199 টাকা। লাইভ চলাকালীন সময় মাত্র 1199 টাকা দিয়েই আমাদের সাথে আপনি যুক্ত হতে পারবেন। আর সাবজেক্টিভ, আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টিভে যদি আপনি প্রিপারেশন নিতে চান যে ভাইয়া আমি তো অনেক আগে পড়েছি, এখন কিভাবে পড়বো, কারণ সাবজেক্টিভে এমসিকিউ আসবে 100টা, আমি বুঝতে পারছি না, তাহলে বুঝতে না পারলে আমাদের সহায়তা নিতে হবে, কারণ নিজে নিজে এগুলো হয় না। সাবজেক্টিভে আমাদের আসলে কোন সাবজেক্ট আপনি ভর্তি হতে চাচ্ছেন এটা অবশ্যই মেনশন করে দিবেন। আর এখানের জন্য ভর্তি ফি মাত্র 1300 টাকা। তাইলে জেনারেলের জন্য হচ্ছে 1199 টাকা, সাবজেক্টিভের জন্য হচ্ছে 1300 টাকা। আর শুধু ইংরেজিতে যারা ভর্তি হবেন তাদের জন্য হলো 750 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভর্তির সিস্টেম। তা আপনারা বিকাশ নগদ থেকে এই যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। 01767 2657 58 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আপনি লিখবেন পেমেন্ট ডান। ঠিক আছে, আপনি লিখবেন পেমেন্ট ডান। এই পেমেন্ট ডান লিখলেই আমরা আপনার মেসেজ পেয়ে যাব। আর হচ্ছে আমরা আপনার কাছে আরেকটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিবেন অথবা লাস্ট 3টা ডিজিট জানাবেন কোন নাম্বার থেকে আপনি টাকা পাঠাচ্ছেন, লাস্ট 3 ডিজিট। ঠিক আছে, লাস্ট 3 ডিজিট এটা হচ্ছে যদি জানান তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করতে সুবিধা হবে। আমাদের শিডিউল ক্লাস হয়, আপনারা যারা ভর্তি হয়েছেন তারা জানেন, বা যারা ভর্তি হন না তাদের জ্ঞাতার্থে বলি, আমাদের এখানে শিফট বাই শিফট ক্লাস হয়। আমি এখানে ধরেন এখন ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস কিন্তু সবসময় হয় না, এটা আমাদের এখান থেকে যখন সিদ্ধান্ত হয় তখনই হয়, এর কোনো শিডিউল নেই, যে কোনো সময় হতে পারে ফ্রি ক্লাস। কিন্তু আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট, ভর্তিকৃত স্টুডেন্ট, আপনাদের জন্য হচ্ছে আলাদা টাইম শিডিউল আছে, ওই অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষাটা ক্লাসটা হবে। ওই নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে পরে হতে পারে, কিন্তু নির্দিষ্ট সময়ে হবে। তবে আমাদের এখানে এখন 2টা ব্যাচ আছে, একটা হচ্ছে সকাল 10টায় 9টায়, আরেকটা হচ্ছে বিকেল 3টা থেকে, আরেকটা ব্যাচ আছে সেটা হচ্ছে রাত 9টা থেকে। তবে অনেকেই বলেন আপনারা যে ভাইয়া রাত 9টার ব্যাচটা হলে আমার জন্য সুবিধা হয়, হতে পারেন, হতে পারেন, ওখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে অলরেডি রাত 9টার ব্যাচে। তা আপনি যেহেতু পার্ট টাইমে চাকরি করেন, আপনি প্রিপারেশন নিতে চাচ্ছেন একটু রিল্যাক্সে, তাহলে রাতের ব্যাচটাই আপনি মনে হয় বেটার হবে। লাইভে ক্লাস করতে পারছেন আমাদের সাথে, উত্তর দিতে প্রশ্ন করতে পারছেন, উত্তর নিতে পারছেন, তারপরে ক্লাসের রেকর্ড থাকবে, আর আপনার প্রশ্নের উত্তর দিয়েছি এটা হচ্ছে রেকর্ডেড থাকলো, আপনার কাছে অনেক ভালো লাগবে, অনেক উৎসাহ আপনি পাবেন। তো এই যে সুযোগ সুবিধাগুলো আপনি যদি নিতে চান, যদি মনে করেন যে 19তম নিবন্ধন যেই আপনার পরীক্ষা সামনে, আপনি 19তম নিবন্ধনের মাধ্যমে একজন শিক্ষক হতে চান, আপনার অনেক দিনের স্বপ্ন, আপনি একজন শিক্ষক হবেনই যেভাবে হোক, এই যে আপনার স্বপ্ন, এই যে আপনার কষ্টের কথাগুলো কারো কাছে বলতেও পারছেন না, কত ইতিহাস লুকিয়ে আছে, এই একটা সুযোগ, এর মাধ্যমে আপনি শিক্ষক হয়ে আপনার মনের কথাগুলো মানুষের কাছে প্রকাশ করতে পারবেন। আপনি নিজেকে প্রাউড ফিল করবেন যে হ্যাঁ আমি একজন শিক্ষক। আর শিক্ষকরাই পৃথিবীতে আমি মনে করি শিল্পী আর হচ্ছে শিক্ষক, এরাই হচ্ছে বেশি দিন হায়াত পায়। কেন? কারণ তাদের মনের যত দুঃখ কষ্ট তারা হচ্ছে আরেকজনের কাছে প্রকাশ করতে পারে। একজন ব্যাংকার কিন্তু তার মনের কথা বলতে পারে না, তার সেই শনিবার পর্যন্ত ডিউটি করতে হয়, সকাল 9টায় ঢুকে রাত 9টায় বের হয়, বাসায় এসেও কিন্তু শান্তি নেই তার, আবার কাকে কয় টাকা দিয়েছে হিসাব করতে করতে তার দিনটা বিষিয়ে যায়। একজন ইঞ্জিনিয়ার মানে কোন জায়গায় কত মাপঝোক করেছেন, আবার এখান থেকে ফোন দিচ্ছে, ওখান থেকে দেখা যায় অথরিটি একটা নতুন নির্দেশনা জারি করেছে, তারপর সরকারি রুলস রেগুলেশন মানতেছেন কিনা, তারপর হচ্ছে বসের কাছে হিসাব দিতে হয়, ইঞ্জিনিয়ারের শান্তি নেই। প্রত্যেকটা পেশাতেই দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার কিন্তু মনের কথাটা আরেকজনের কাছে ওইভাবে ফুটিয়ে তুলতে পারেন না, ব্যাংকার মনের কথা প্রকাশ করতে পারে না ওইভাবে, কিন্তু শিক্ষক আর শিল্পীরা পারে। শিল্পীরা পারে গানের মাধ্যমে, আর শিক্ষকরা পারে ক্লাসে রোল প্লে করার মাধ্যমে, অ্যাক্টিং করার মাধ্যমেই শিক্ষকরা তাদের মনের ভাষাটা, মনের দুঃখ কষ্টটা শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করে নিতে পারে। আপনি যখন আপনার কথাটা, আপনার দুঃখটা আরেকজনের কাছে শেয়ার করতে পারবেন, মনে রাখবেন আপনার ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, কারণ আপনি কষ্টটা
প্রকাশ করে ফেলেছেন, কিন্তু যদি প্রকাশ করতে না পারেন তখন দেখবেন আপনার কাছে অনেক অনেক গুণ বেশি বিষাক্ত মনে হবে। অনেকে সুইসাইড করে ফেলে নিজের কষ্ট আরেকজনের কাছে প্রকাশ করতে পারে না বলে। ঠিক আছে, কিন্তু শিক্ষকরা এই ক্ষেত্রে খুবই স্বাবলম্বী, তারা খুবই স্বাধীন, তারা খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে। সুতরাং আপনি একজন শিক্ষক হতে চাইলে, আপনি যদি মনে চান যে না আমি আসলেই স্বাধীনভাবে লাইফ লিড করতে চাই, আমি আসলে গর্বের সাথে, আমি সম্মানের সাথে লাইফ লিড করতে চাই, এটা দারুণ একটি পেশা, এই প্রফেশন আপনি আসতে পারেন। ঠিক আছে, 19তম নিবন্ধন আপনার জন্যই, আপনি আর কালক্ষেপণ করবেন না। ঠিক আছে, তো আপনাদের জন্য আমি একটা টাইম নির্ধারণ করে যাই। আমি আরো 10 মিনিট আপনাদের জন্য সুযোগ দিব। যারা যারা ভর্তি হতে চান, এই 10 মিনিটের যে অফারটা দেয়া আছে, এই অফারে আপনি ভর্তি হয়ে যান। 10 মিনিট পরে কিন্তু ভর্তি হলে আবার 3000 টাকা আপনাকে দিতে হবে, অর্থাৎ লাইভ কেটে দিলে 3000 টাকা, আর লাইভ চলাকালীন সময় মাত্র 1199 টাকা দিয়েই আপনি আমার কোর্সে ভর্তি হতে পারবেন। আমি সাধারণ জ্ঞান পড়াবো আর ইংলিশ পড়াবেন সাইদুল স্যার। আমাদের এখানে দক্ষ শিক্ষক প্যানেল দ্বারাই আপনাকে পরিচর্যা করা হবে। আপনার চিন্তার জগতে একটা পরিবর্তন আসবে, নিজের কাছে কনফিডেন্ট একটা ভাব আসবে যে না আমি ইনশাল্লাহ পারবো। 10 যদি পারে আমি কেন পারবো না? সবার শরীরে রক্ত মাংস আছে, সবাই তো ভাত মাছই খায়, সবাই তো ফল ফলাদিও খায়, আমি হয়তো একটু কম খাই কিন্তু আমি তো খাই, আমি কেন পারবো না? সবাই শুধু মেধার দোহাই দিয়ে কেটে পড়ে, কিন্তু আমি মেধার দোহাই দিয়ে কেটে পড়বো না। পরিশ্রম দিয়ে মেধাবীদেরও পিছনে ফেলে সামনে চলে যাওয়া যায়। পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। একটু অলসতাই যদি আপনি ভেঙে পড়েন, মনে রাখবেন আপনাকে দিয়ে হবে না, কোনো কিছুই হবে না আপনাকে দিয়ে। সাহস লাগবে, পরিশ্রম লাগবে, ধৈর্য লাগবে, তাইলে আপনি সফল হবেন। সাহস, ধৈর্য এর পরীক্ষার মাধ্যমেই আপনি আপনার সফলতা, আপনার ডেস্টিনেশন আপনি পৌঁছাতে পারবেন। আদারওয়াইজ নট। আপনার জন্য এই জগৎ না। চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ যারা গ্রহণ করে তারাই লাইফটাকে এনজয় করতে পারে। যারা চ্যালেঞ্জ গ্রহণ করে না, আরেকজনের গোলাম হয়ে থাকতে হয় সারা জীবন। হাজবেন্ডও তারা বকা দেয়, শাশুড়ি শ্বশুরি তাকে বকা দেয়, কিন্তু আপনি যদি শিক্ষিকা হতে পারেন, অন্তত আপনি কিছু সময় হলে রিল্যাক্স, আপনি আপনার জগতে, আপনার চাকরির জগতে আছেন, কেউ আপনাকে ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। ফোন দিবে, এই তুমি কোথায় আছো, আমি ক্লাসে আছি, এই বলে আপনি রেখে দিলেও তার বলার কোনো অধিকার নাই, কারণ আপনি চাকরিতে আছেন, কোনো অর্ডার আপনাকে সেখানে দিতে পারবে না। ঠিক আছে, আপনার বউ আপনাকে জ্বালাইতে পারবে না আপনি যদি ক্লাসরুমের মধ্যে থাকেন। এটা নিয়ে ওই চুপ, আমি ক্লাসরুমের মধ্যে আছি। ঠিক আছে, সুতরাং একটা এনজয়েবল প্রফেশন। ইউ আর ওয়েলকাম টু হিয়ার। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দি চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জটা নেন যে একজন শিক্ষক হিসেবে চান। পৃথিবীতে যত মহামানব মানবী এসেছেন অধিকাংশই হচ্ছে শিক্ষক হিসাবে। মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ, এরিস্টটল, সক্রেটিস, প্লেটো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে অসংখ্য বিখ্যাত ব্যক্তিদের পদচারণে ছিল এই শিক্ষকতায়, তাদের বিচরণ ছিল শিক্ষকতায়। পড়াতে ভালোবাসতেন তারা। সক্রেটিস তো পড়াতে পড়াতে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। সুতরাং শিক্ষক হতে চাইলে 19তম নিবন্ধন আপনার জন্য একটা মাইল ফলক, একটা সুযোগ, একটা সম্ভাবনা। এটাকে আলিঙ্গন করেন, এটাকে গ্রহণ করেন, কাজে দিবে।